ভালোবাসার বাংলাদেশ। হ্যালো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুন্দর আছেন আর সুস্থ আছেন। দিস ইজ মি শান্তু, আপনার সঙ্গে জয়েন করে ফেললাম। আর রাইট নাও চলছে মানে ঢাকা এফএম 90.4 এর সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম উইচ ইজ কল্ড ভালোবাসার বাংলাদেশ। শুনি তোমার জীবনের কথা, যদি যেই কথা তুমি বলতে এসেছো, ভালোবাসা বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। আমার নাম আসমা আক্তার জ্যোতি, সবার ডাক নাম আর কি জ্যোতি বলে চিনে। আসমা নামে কমই চিনে। আর আমার বিয়ে হয়েছে 2004 সালে, অনেক ছোট থাকতে। আর এখন হচ্ছে 2024। 2004 সালে আপনার বয়স কতটা বলেন, তাহলে অনেক বুঝতে পারবে। 2000 বয়সটা আবার ধরেও মেয়েদের বয়স জানতে নেই শান্ত। সেটাও সঠিক। আচ্ছা, ক্লাস আসলে এটা ওকে জ্যোতি, তারপর ক্লাস 7 এ পড়ি। যদি একটু বলো তো, জ্যোতি মানে তো আলো, রাইট? আলোগুলো আমার মুখের পর কেন দেয় না, যাতে আমাকে ফর্সা দেখে? আলোটা একটু ঘুরিয়ে দেন, সব আলো। ওকে, তারপর আচ্ছা, এটা হচ্ছে রিসেন্টলি ওয়ারফেজের ভার্সনটা, অবাক ভালোবাসা। এবার তো হবে না, না এটা কি বলে কই আসে না, শান্তি লাগতেছিল তাই। ওকে জ্যোতি, তারপর এখন বিয়ে হয়েছে 2004 সালে। আমার 2 ছেলে। আমার বড় ছেলে এসএসসি পাস করছে, এবার কলেজে ভর্তি করবো ধানমন্ডি আইডিয়াল। তোমার 2 ছেলে? আমার ছোট ছেলের বয়স 10 মাস। না আই এম সরি, হতেই পারে, বাট দেখে আমার কি এরকম মনে হচ্ছে নাকি তোমার মনে হচ্ছে? আমি তো প্রথমেই বলেছিলাম, ওনাকে দেখে আমি বললাম শি লুকস। আমার বড় ছেলে 2009 সালে হয়েছে, আর ছোট ছেলে হয়েছে আপনার 2023 সেপ্টেম্বরের 23 তারিখ। ওকে। আর আমার হচ্ছে ছোট ছেলে হচ্ছে সেকেন্ড হাজবেন্ড, আমার এটা সেকেন্ড ম্যারিড। আমার ফার্স্ট হাজবেন্ড 2010 সালে আমি ডিভোর্স দিই, আমি নিজে দিই। তো ওইখান থেকে আর কি পথ চলা। আর আমার সেকেন্ড ডিভোর্স কেন দিয়েছিলে? ডিভোর্স দিয়েছি, সে এমনি খারাপ কোনো অভ্যাস ছিল। তুমি জানো তো যে একটা মেয়েরা এখন প্রায় 70% লেভেলে ডিভোর্স দিচ্ছে। হ্যাঁ জানো কি এটা শান্তি? হ্যাঁ জানি। সেপারেশন হার অনেক বেশি এবং 70% লেভেলে মেয়েরাই ডিভোর্স দিচ্ছে। তোমার কারণ কি ছিল? আমার হাজবেন্ডের এমনি আদারওয়াইজ কিছু খারাপ ছিল না, ওনার বড় ভাই লজিক ছিল, আর হচ্ছে ওনার হাত লড়তো আর কি বেশি। বড় ভাইয়ের ক্যারেক্টার ভালো ছিল না। ও আচ্ছা আচ্ছা। মানে আমার হাজবেন্ডের যে বড় ভাই, আপন বড় ভাই, ওনার ক্যারেক্টার ভালো ছিল না। আর ক্যারেক্টার ভালো ছিল না মানে কি? টুয়ার্ডস ইউ, আপনার দিকে। হ্যাঁ, এই সেজন্য আছে হাত নড়তো কার? হাজবেন্ড হাত নড়তো মানে মারতো। হ্যাঁ। আর সংসারের প্রতি এমনি শ্রদ্ধা, সবই ওনার ক্যারেক্টার, আচার, মানে এমনি সব দিক ঠিক ছিল, কিন্তু 2টা জিনিসই তার খারাপ ছিল। 2টা জিনিস তো তার মধ্যে বড় ভাইয়ের দায়িত্ব তো তার না। বড় ভাই, ওনারা দুনো ভাই একসাথে থাকতো আর কি। উনি সবসময় আর কি একটা কথা বলতো আমারে যে বউ হচ্ছে পায়ের জুতা, লাগলে লাগবো, না লাগলে নেই। এই কথাটা মানে অলওয়েজ টাইম সে আমার বলতো। আচ্ছা, তারপর তখন এটাই কারণ। হ্যাঁ, মূলত মারধর যেমন তেমনই ছিল, মানায় নিয়েছিলাম। ওনার সাথে আমার 9 বছর সংসার ছিল। আমি এপ্রিলে 2010 সালে। খারাপ ছিল না? না, ওনার চরিত্র ভালো, লেনদেন মানে এভরিথিং, কোনো বাটপারি সিটারে কোনো দিকে তার খারাপ নেই। তাহলে ছাড়া উচিত হয়নি। এখন সার্সি হইতেছে, এক জায়গা থেকে তো 2 নৌকায় বসবাস করা সম্ভব না। আমি তো ওই ক্যারেক্টারের মেয়ে না। আন্ডারস্ট্যান্ড। বড় ভাই যদি কিছু করে সেটার কথা স্বামীকে বলা হয়েছে? অবশ্যই বলা হয়েছে। কি বলছে? সে আমার সামনে বলতো এক কথা, পিছে বলতো আরেক কথা। সে আমাকে যখন আমি রাগারাগি করতাম, মানে আমার সামনাসামনি একটু অন্যভাবে কথা বলতো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি রাগারাগি করো না, মানুষ শুনলে শরম। ওনার আবার বড় ভাই বা মেজো ভাইরে দাদা বললে ডাক্তার, কি বড় দাদা, মেজো দাদা। তখন একদিন হঠাৎ মানে লাস্ট লজিক যেটা, এখন প্রত্যেকটা মানুষে কিন্তু নিজের স্বার্থের জন্য কিন্তু আরেকজনের খারাপ দিকটা আনে। তা লাস্টের দিকে যখন মানে যেটা নিয়ে ফাইনালি সংসার নিয়ে বিচ্ছেদের পর্যায়ে, ওদিনকেও আমার হাজবেন্ড বাসায় ছিল না। আমি ওই ইয়াতে আপনার বাইং হাউসে জব করে, তো ওদিনকে ইমার্জেন্সি কাজের জন্য আপনার 2টা পর্যন্ত আর কি অফিস করছে। আমার বড় ছেলের বয়স তখন 2 বছর হয় না আর কি। তা আমি বাচ্চা ঘুম পাড়াতে আপনার দরজা আর কি নক করতে
ভুলে ভুলে গেছি গেছেন। তো আমি দরজা ভিড়াই আর কি শুয়ে রইছি। তো এই সারাদিন তো বুঝেনি বাচ্চা পালতে গেলে তো কতটুকু ইয়া করা লাগে, তো আমার চোখটা লেগে আসছে। লেগে গেছে। তোর বোঝার কথা না, তোর তো বাচ্চা না, আমার বোঝার কথা। আসলে লেগে আসে, অনেক পরিশ্রম এটা। তখন হঠাৎ করে যখন রাত্রে 1:30 কি 1:45 বাজে, তো আমার পায়ের মধ্যে বাতাসের মতন আর কি লাগতেছে। তা আমি যেদিকে পা দিয়ে শুয়েছি, মানে আমার পা বরাবর জানালা আছে, তা আমি মানে বুঝতে পারতেছি যে আমার পায়ের মধ্যে বাতাস লাগতেছে। মানে এটা হলো আমার ধারণা, আসলে বাতাস লাগে না। তা আমি মনে হচ্ছে জানালা খোলা, হয়তো বা বাতাস আসছে। তা আমি আবার উপর মানে মাথার উঠাই নেই, না উঠাইয়া তা আমি আমার এক পাও দিয়ে আরেক পারে আর কি নাড়াইতেছি। একটু যদি হিমেল, অনেকদিন পর হিমেল, তোকে আগেও বলছি যে প্লিজ রেগুলার কমিউনিকেশন রাখ। তুই তো অনেক ভালোবাসার একজন মানুষ আমাদের ঢাকা FM 90.4 এর জন্য। দুবাই থেকে কানেক্ট আছে ডিয়ার হিমেল খান। রায়হান আসসালামু আলাইকুম। গুরু ওয়ালাইকুম আসসালাম। শান্তপুকে অনেক সুন্দর লাগছে, অফকোর্স সুন্দর লাগতেছে। এবং আমি বলছিলাম যে ও শাড়ি পরেনি, তোমরা একটু কম ও সুন্দর বলো ওকে। শাড়ি পরেনি, বাট শাড়ির মতো দেখাচ্ছে, জন্য আমি জানি যে তোমাদেরও সুন্দর লাগতেছে, কারণ ছেলেদের চোখ সরলীকরণ একই রকম সবার কাছে মনে হয়। আমি চট্টগ্রাম থেকে কি কি চুপ। আচ্ছা, এই যে দেখেন সুজন কি লিখেছেন, সুজন মিয়া বলেছেন আমরা মূল গল্প শুনতে অনেক আগ্রহী। ওকে, এই যে ওকে। মূল গল্পটা বলেন আপু। ওকে, এটা ছোট করে আমরা হচ্ছে পরে চলে যাবো। আগের হাজবেন্ড 2010 এই যে এ বাতাসের কথা বলতেছিলেন, পায়ে বাতাস লাগতেছে। বাতাস হচ্ছে ওটা, তখন আমি ভাবলাম যে আমার জানালা দেয়া হয়তো আমার পায়ে বাতাস হয়। তো দুইবারের মাথায় যখন আমি মাথা উঠাই দেখি, তখন দেখি আমার পায়ের সামনে আমার ভাসুরে বসা, আমার পায়ের সামনে। তখন আমি আন্ডারস্ট্যান্ড, বাতাস আসলো কোত্থেকে? জানালাটা খোলা ছিল, ও ওই কারণে। আমার ঘরে তো কোনো পুরুষ লোক নাই, আমার হাজবেন্ড তো অফিসে ছিল। তো ওই সিচুয়েশনে আমি শোয়ার থেকে ওইটা আমার ভাসুরের সাথে খুব খারাপ ব্যবহার করছে, মানে রাগারাগি গালাগালি করছে। তা রিপিট আমার ভাসুরের কোনো কথা আমার বলে নাই, খালি বলছে, মানে উনি তুই করে বলে তো আমারে, খালি কয় তুই মাথা গরম করস কে, এতটুকু উত্তর সে আমার দিচ্ছে, আর কিছু বলে নাই। তো ওই মুহূর্তে আমার হাজবেন্ডের আমি ফোন দিছি, আপনি কই? আমি আসতেছি। তা আমার হাজবেন্ড এসে দেখে আমি বাসার সিঁড়ির মধ্যে অন্ধকারের মধ্যে দাঁড়ায় রয়েছি। তুমি অন্ধকার ভয় পাও, রাত্রের বাজে 2টার উপরে তুমি এখানে দাঁড়ায় রয়েছো। তাই দেখে আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। তখন সে আমার বলতেছে কি হয়েছে, তো তার আমি বললাম এই কাহিনী আপনার ভাই আছে, আপনি হয়তো আপনার ভাইরে নিয়ে আলাদা থাকেন, নয়তো আমার নিয়ে আলাদা থাকেন। যখন দেখছে ভাইয়ের সামনে আমি কথাগুলো বলছি, সে আমার উত্তর দিছে যে আচ্ছা ঠিক আছে, চুপ থাকো, রাইত হয়ে গেছে গা, সবাই শূন্য সরম, যা করার কাম কালকে কর। আমার যেভাবে হোক কনভিন্স করে আমার নিয়ে, তো আমরা দুজন ঘরে। আমার হাজবেন্ড যখন ওয়াশরুমে যাইতে লইছে, তখন আমার হাজবেন্ডের পিছনে যে আমি, এটা উনি খেয়াল করেন। তো উনি ওনার ভাইরে বলতেছে যে আপনি জানেন ওর জিদ বেশি, রাগ বেশি, আপনি কেন ওর লগে কথা কন? আর কি কারণে কথাই বলেন, বইলে বইলে অপমান হন, আপনি নিজেও অপমান হন, আমারও অপমান করেন। আমি হলাম ওর পিছনে দাঁড়ান, এটার ওই ফলো করেন। তখন আমি ওর পিঠের মধ্যে হাত দিয়ে বললাম যে আপনি কি কইলেন? অপমান মানে আমি তো পাগল না, আর আমি যে কথাটা বলছি এটা তো আপনার ভাইয়ের সামনে বলছি, আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি। তখন আর সে আমার কিছু বলেন। অপমানের ঘটনা তো না, ওই জিনিসটাই আমার ভিতরে খুব কষ্ট লাগছে, যে হাজবেন্ড থেকে কেন আমি আরেকটা পুরুষের কাছে, সে ভাসুর থাকুক যেই থাকুক, মানে সহজ ভাবে নিচ্ছে সে মানে একদম নর্মাল, মানে সে আমার সাথে বুঝাইছে একরকম, সে তার ভাইয়ের সামনে উপস্থাপনা করছে আরেক রকম। কিছু হলেও না না না, মানে আমার ওইটাই আমার জীবনে ভুল করছি আমি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার ওটা করাই উচিত ছিল, হয়তো বা আজকে এই জায়গা আমার আসতে হইতো না। কারণ জানি না সব নারীর মধ্যে কি কাজ করে, আমি পজিটিভ থেকে আজকে আমার কপালে এই দশা। কি করা উচিত ছিল? ওই যে নেগেটিভ কাজে একসাথে দুই ভাইয়ের সাথে চলাফেরা করা উচিত ছিল আমার। হাজবেন্ডও ঠিক থাকতো, আমার সংসারও ঠিক থাকতো, আজকে আমার ছেলে বাপ ছাড়া হইতো না। ভালো থাকতে তুমি, আমার স্বামী তো ওইটাই খুঁজছে, পরে জীবনে সে মনে হয়েছে ওইটাই ভালো ছিল। হ্যাঁ, এখন বর্তমানে আমি দেখি ওইটাই আমার বেটার। আচ্ছা, তাহলে আমরা এখনকার জীবনটা শুনি, কারণ সবাই অনেক এক্সাইটেড। হ্যাঁ, আচ্ছা, মিল্টন লিখেছেন আপু আমি ইন্ডিয়া থেকে বলছি। মিল্টন ভালো আছেন? আমার কমেন্ট কি পড়া হবে না? এই তো পড়ে দিলাম আপনার কমেন্টটা, আর একটু শেয়ার করে নেন কাইন্ডলি। হ্যাঁ, আজকে একটু জলদি শেয়ার করে নেন। আজকে দেখেন, আজকে গুরুরও মানে খুব ভালো লাগতেছে, শুরু থেকে উনি অনেক হাসি খুশি আছেন। এই যে দেখেন, মানে চেহারাটা একবার দেখেন, এই জুম করার কোনো অপশন নাই, জুম করার জন্য চেহারাটা একবার দেখেন, কি হাসি বেয়ে বেয়ে পড়তেছে, দুই পাশে দুই নারী। ঠিক আছে,
তো এক পাশে আবার একজন পরেছে শাড়ি, আরেকজন আবার একটা কিছু পরছে যেটা দেখতে লাগতেছে শাড়ি, মানে আহা আজকে মনটা খুশি ভারী নাকি ভাইয়া? বাহ 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 বাহ। আসলে তুই আসলে মাস্টার, What is ইউ আর this? দ্য মাস্টারপিস। I just tried a little. একজন পরেছে শাড়ি, আর একজনকে দেখে মনে হচ্ছে শাড়ি, আর একজন হচ্ছে মনটা অনেক ভারী, খুশি। বাবা বাবা। ওকে, তারপর? তারপর 2010 ওনাকে প্রথম হাজবেন্ড ছাড়ার পর আমি আর বিয়ে শাদী বসিনি। আমার দ্বিতীয় বিয়ে হয়েছে 2021 সালে, মানে যেটা নিয়ে আমার ভিতরে যত জল্পনা কল্পনা কষ্ট সব ভালো মন্দ সবকিছু। আপনার ডিভোর্স হয়েছে 2010-এ? হ্যাঁ, 2010 এপ্রিলের 27 তারিখ। আপনার বিয়ে হয়েছে আবার পরবর্তী যে বিয়েটা হচ্ছে সেটা হচ্ছে 21-এ, 2021 অনেক মার্চের বছর, 10 তারিখ। অনেক সময় আপনি একাই 11 ছিলেন। বছর। হ্যাঁ, আপনার 21-এ হয়েছে আমার সেকেন্ড বিয়ে। 11 বছর পরে হ্যাঁ, এত সময় নেওয়ার কারণ? উপরের ফিটফাট তো সবাই পছন্দ করে, এখন আমাকে গ্রহণ করবো, আমার ছেলে তো সবাই গ্রহণ করবো না। আর আমি তো আমার Anyway, যদি তোমার গল্পের এই জিনিসটা আমি আটকায় রাখলাম, সেটা হচ্ছে যে পরবর্তী জীবনে চাইতে আমার দুই ভাইয়ের সাথে সংসার করাটাই মনে হয় ভালো ছিল। এটা কেন বলেছে এটা জানাটা খুব জরুরি, সেজন্য এই পরবর্তী গল্পটা আবার জানা অনেক বেশি জরুরি। 2021 তারপর? 2021 হচ্ছে আমার সেকেন্ড হাজবেন্ড হচ্ছে আপনার ঢাকার স্থানীয়, এটা অনেক শার্প না? ঢাকার স্থানীয় আপনার ওনাদের অফিস বিল্ডিং এ আমার অফিস ছিল। আমি বর্তমানে কুরিয়ার সার্ভিস, আমি বর্তমানে একজন বিজনেসম্যান। ছোট থাকি বড় থাকি। So now tell me, now tell me, what are you feeling, you know, মানে দ্বিপাশী the entrepreneur? How are you feeling? মেঠারা করেই বাদ নেই, আমি আর কি ফিল করব? আমি তো তোর অনেক গুণমুগ্ধ একজন শ্রোতা এবং দর্শক, তোকে অনেক ভালোবাসি এবং প্রেম করি, মানে মহব্বতের প্রেম। I know, আর I know. এরকম একটা সার্ভেন্ট ফিচার। হাইট কত তোমার জানা আছে কি? পাসপোর্ট 2। আমার 4 মনে হচ্ছে। এনিওয়ে, না। সব মিলিয়ে তারা তাদের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। ইটস রিয়েলি অনেক বড় একটা এক্সপেরিয়েন্স আমার জন্য। ওকে, তারপর? 2021 যখন আমার সেকেন্ড হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে মার্চের নাকফুলটা 10। এরকম দাঁড়ি কেন দিও তো? নাকের ফোঁটা কি বন্ধ তো হয়নি? নাই যে নাকফুল, এক্স্যাক্টলি, এই যে এরকম করে মানে দেয় যে Not নর্থ বলে, নর্থ তোরে নর্থ না নর্থ নর্থ না নর্থ, আর বলবো না, না না নর্থ দিও তো। ও আচ্ছা, Okay. ঠিক আছে। তো যে সেকেন্ড হাজবেন্ড হচ্ছে ঢাকার স্থানীয়। হ্যাঁ, তো 2021 উনি অনেক কিছু বইলা হোক প্রেম করে যাই হোক, সেখানে দুইজনের মর্জি ছিল দেখে বিয়ে হয়েছে। আমি তারে দোষারোপ করি না, আমি আমাকে দোষারোপ করি, কারণ আমার বিশ্বাস করাটা ভুল। আমি কেন বিশ্বাস করছি, কেন তারে সম্মান করছি, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আচ্ছা আমরা স্টার্টিংটা শুনবো, কিভাবে কি হইলো? স্টার্টিং হচ্ছে তাদের বিল্ডিং এ আমার অফিস হচ্ছে 2016 থেকে আমি হলো বিজনেস চালু করি, Business করো? কুরিয়ার সার্ভিস অতি ফাস্ট। তখন ছিল কুরিয়ার তুমি নিজে? ইয়েস, আমার নিজের কোম্পানি ছিল। হ্যাঁ। আর এটা অনেক বড় ব্যাপার। আর ওদের বিল্ডিং এ আমি আগে জব করতাম, মানে আরেকটা অফিসে। তখন ওইখান থেকে আমি হইলাম আমার বিজনেস চালু করি 2016 সালে। আচ্ছা, কারো কুরিয়ারে তুমি কাজ করতে না নিজেরই কুরিয়ার? না না, আমি আরেকজনের কুরিয়ারে চাকরি করতাম, সেটা হচ্ছে অলিম্পিক এক্সপ্রেস, সেটা একটা ছোটখাটো। তাই কুরিয়ারের কাজটা হইতে হচ্ছে আমার একটু শখ ছিল শিখার। তো ওইখান থেকে আর কি আমি নিজের থেকে এই ব্যবসা, আমার সাথে আরেকজন ছিল, উনি মারা গেছে আল্লাহ, উনি খুবই ভালো লোক ছিল। তো উনি আমাকে সাপোর্ট দিচ্ছে যে যদি আমি সবকিছু কইরা দেবো তুমি ট্যাকেল দিতে পারবা। তা আমি তখন বলছি যে হ্যাঁ আমি পারবো, কিন্তু আদারওয়াইজ আমার কোনো মার্কেটিং এর কোনো অভিজ্ঞতা ছিল না, বা কিভাবে কি করতে হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু অফিস মেনটেন করতে পারি। হ্যাঁ, মানে আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স ছিল। True. তখন ওইখান থেকে আমি বিজনেস চালু করলাম। আমার যে সেকেন্ড হাজবেন্ড, ওনাদের বিল্ডিং এ আমি অফিস নিই, ওনাদের বিল্ডিং এ আমি জব করি। আমি জব করি 6 তলায়, আমি অফিস নিছি 4 তলায়। ওনার চাচার থেকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি তার থেকে রুম অফিস নিই। আমার রুম ভাড়া ছিল 8,000 টাকা ভাড়া, কারেন্ট বিল আলাদা। তাই উনি আমার হাজবেন্ডের ডাক নাম সোহেল আর কি। তা ওনাকে সচরাচর তার সাথে আমার তেমন কোনো কথাবার্তা হইতো না, ওই ভাড়ার বাবদ আর কি, দেখা হইলে ম্যাডাম কেমন আছে, ভালো আছে, এই পর্যন্ত। তা 2016, 17, 18 মাঝামাঝি থেকে হইলো তার সাথে আমার একটু হাই হ্যালো কেমন আছে, ভালো আছে, এই পর্যন্ত। এর বেশি তার সাথে তেমন একটা, সেও আমার সাথে কথা বলতো না, আমিও না, কারণ আমি সারাদিন আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর তাদের কোয়ালিটি বা তাদের যে পরিবেশ, ওগুলোর সাথে তো আমার ম্যাচ খায় না। কারণ তারা ওখানে তাদের মনে করেন মোটামুটি ভালো একটা অবস্থানে আছে, টাকা পয়সা এভরিথিং। তারা আমার মনে করেন এখন তাদের বাড়ি কামের বড় মনে দাম আছে, আমার নাই। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা যাই হোক,
তাই ওইখান থেকে তার সাথে আমার পরিচয় কথাবার্তা হয়। তখন হঠাৎ সে মনে হয় 2018 সালে হজে যায়, মানে আমার সেকেন্ড হাজবেন্ড। হজে যাওয়ার আগে দিয়ে সে আমার অফিসে আসে। তা আসার সময় তখন সে আমাকে প্রশ্ন করে যে ম্যাডাম, মানে আমার বড় ছেলের ডাক নাম আফিফ, যে আফিফের আব্বু তো আপনার সাথে নেই না? আমি কি না, হঠাৎ এতদিন পর আফিফের আব্বুর খোঁজ করতেছেন কেন? তা আমি আবার হাসতেছি। না ম্যাডাম, আপনার দেখলে বোঝা যায় না যে আপনি ভিতরে এত কষ্ট নিয়ে থাকেন। আমি কি শোনেন, ফকিরা ফুলে মাইকিং করে দুঃখ করলে আমার লাভটা কি? মানে আমি আমার মতন করে কথা বলছি। তা উনি হজে যাওয়ার মনে করেন 5-6 দিনের ডিফারেন্স হইব। হজে যাওয়ার আগে আমার বলতেছে ম্যাডাম আপনি কি বিয়ে শাদী বসবেন? তা উনি আমার দমে দমে মনে করেন যদি 50টা কথা বলে 50টা ওনার সবচেয়ে ইন্টারেস্ট, মানে আমার কাছে খুব ভালো লাগে, বা 10 জনের কাছে লাগে কিনা জানেন, সে আমার কিন্তু এখনো ম্যাডামই বলে। তাই 50 বারের মধ্যে 49 বারই আমার ম্যাডাম ডাকে। তাই আমি বলতেছে যে ম্যাডাম আপনি কি সেকেন্ড বিয়ে বসবেন? আমি এবার দুষ্টামি করে বলছি যে আপনার কাছে কি ভালো ছেলে আছে, থাকলে নিয়ে এসেন, আমি আগে দেখালে আমি কি হব বসমু ছেলের শ্বশুরের সাথে। আমি আবার এই কথা বলছি। এই কথা বলার পরে হজে যাওয়ার আগে দিয়া সে আমাকে বলতেছে ম্যাডাম বিয়ে বসে না যাই করেন, আমি হজের থেকে আইসা নি। আমি কি আমার বিয়ের সাথে আপনার হজের সম্পর্ক কি? আমি কি হজের তো কোনো সম্পর্ক নাই? কারণ না ম্যাডাম, অনুরোধ আপনার কাছে আমি কিছু বলতে চাই না, হন আমি হজের থেকে আইসা। তা আমি অত একটা কথাটা গুরুত্ব দিইনি, কারণ সে বাড়িওয়ালা মানুষ, সে বলতেই পারে একটা কথা। তো সে হজে চলে গেছে। তা হজ করে যেদিন সে আসছে, একটা খেজুর সে খাইতেছে, একটা খেজুর হাতের মধ্যে আমার জন্য নিয়ে আসছে। তাই সে আমার অফিসে থাই লাগানো, তা থাইটা নক করতেছে। তা নক করে আমার বলতেছে ম্যাডাম কি করেন? আমি আবার কম্পিউটারে কাজ করতেছি। আমি কি ভাই কোন সময় আসলেন? এই তো 5 মিনিট। আমার ভিতরে এটা একটু সন্দেহজনক লাগলো। হজের থেকে আসলে এত জার্নি করে 5 মিনিট হইলো, ঘরে না ঢুকে আমার অফিসে আসলো, কারণ কি? তা আমি আবার খুব চাখর, সেও খুব চাখর। আমি আবার রং চা পছন্দ করি না, আমি দুধ চা খুব পছন্দ করি। আমি বারবার আমার চা বাইরে থেকে খাওয়া লাগে দেখে আমি অফিসে নিজেরটা নিজেই বানাই। কইতেছে ম্যাডাম চা খাইছেন? তখন সে আমার বলতেছে ম্যাডাম চা খাইছেন? আমি কি ভাই এই পর্যন্ত খাওয়া শেষ। থ্যাঙ্কস টু ইউ শান্ত, গেস্ট এমন হওয়া উচিত ভালোবাসা। বাংলাদেশে অনেকে আসতে চায় এরকম বাবলি টাইপ, না মেয়ে বলছি না, পার্সোনালিটি তখন সে বলতেছে ম্যাডাম জান বলেছি কিন্তু আয়েশা সাদরিদ বলেছেন আজকের স্টোরিটা খুব ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। ওয়ান্স ইন আ ওয়াইল। তখন সে আমার বলতেছে ম্যাডাম একটু চা বানান। তা আমি কইতেছি চা খাইবেন? হ্যাঁ। তো চা বানাইছি, দুইজনে চা খেলাম। এর মধ্যে আমার বলতেছে ম্যাডাম আমি একটু বাসাতে আসি। শেষ, এতটুক কথা। ও তো হজ করে বাসাতে যায়নি। না, মানে ওনার লাকিজটুক ঘরে ঢুকাইতে যতটুক সময় লাগছে, একটা খেজুর খাওয়া আর একটা হইলো হাতে। তা আমি আবার বলতেছি এত ম্যাডাম করতেছেন, তো হজের থেকে আসলেন কি নিয়ে আসলেন আমার জন্য? তো এই খেজুরটা আমার হাতে দেবেছে ম্যাডাম, এই দেখান সৌদির খেজুর। আমি আরে বাপ, আমি কি বাইতুল মুকাররমে বহুত খেজুর পাওয়া যায়। আমি আবার এটা বইলে হচ্ছেন ওই খেজুরটা আমার হাতে। তো ওই খেজুরটা অর্ধেক হচ্ছে আমি খাইছি, অর্ধেক আমার বড় ছেলে মানে আমার আফিফে খাইছে। তাই কইতেছে যে আচ্ছা ম্যাডাম আমি একটু আসি। আমি অত একটা গুরুত্ব দিইনি, যে তার বাড়ি তার ঘর, সে কোথায় যাবে এটা তো আমার দেখার বিষয় না। তো সে সেদিনকে হইতেছে সন্ধ্যার পরে আমার বলতেছে ম্যাডাম আজকে কি আপনার একটু তাড়াতাড়ি কাজ শেষ হইব? আমি কি কেন? আমার কাজের কোনো সময় নেই। আসলে অরিজিনাল আমার কাজের এখনো কোনো সময়সীমা নেই। পরে বলতেছে না ম্যাডাম একটু দরকার ছিল। যদি ওই যে হেডফোনের পাশ থেকে চুলটা বের করে দাও, এদিকে আসুক। পরে বলতেছে যে একটু সময় যদি হইতো একটু ভালো হইতো। আমি কি কেন? পরে আমার মানে ওই বিল্ডিং এ দুইজন আছে ওনার বয়সী, তো আমরা ফ্রেন্ডশিপের মতন চলাফেরা করি। ম্যাডাম চলেন, আপনি তো চা খুব পছন্দ করেন, চলেন আমরা খিলগাঁও যাবো। আমি আবার বলতেছি ভাই আমার কাছে টাকা নেই, আমি খিলগাঁও যাবো না। কারণ ম্যাডাম আমি বিল দেব। আমি কি না, এই বিলের খানা আমি খাই। তো এক কথা দুই কথা মনে করেন আমরা 4 জন আর কি একসাথে। তা কথা বলতে বলতে এক পর্যায়ে মানে ওই খিলগাঁও চা খাওয়ার অপশন শেষ। তখন প্রোগ্রাম করছে মাও চলে যাবে। হ্যাঁ, এখন আমি বাইকে উঠতে অভ্যস্ত না, আর আমি সচরাচর কারো বাইকে উঠিও না, কারণ আমার বাইকে আমি না ধরে বসতে পারি না। অচেনা মানুষ আমি কারে বাইকে ধরতে যাবো? পরে আমি কি ভাই আমি যাবো না, আর আমার ছেলে নিয়ে আমি বাইকে উঠতে পারবো না, আর আমার এই এত দূর যাওয়া অভ্যস্ত নাই। পরে ম্যাডাম সমস্যা নেই। হ্যাঁ, আমার ছেলে হচ্ছে আরেকটা হচ্ছে আমার ছেলে ক্লাস 3 থেকে আমি মতিঝিল নিয়ে পড়াই।
ও আচ্ছা আচ্ছা। মানে তেজগাঁও রাইখার পড়াশোনা কেউ দেখবো না, ছেলের কষ্ট, পড়াশোনা নষ্ট হয়ে যাবে, কাছে রাখে, সাথে রাখে। বাচ্চাদেরকে আমার সাথে রেখে আমি পড়াশোনা করাইছি, Very good. প্লাস আমি জব করছি। তখন ওইখান থেকে মাও চলে গেছি, তো এক কথায় দুই কথায় মানে ওনাদের সাথে বন্ডিং হয়েছে। তখন কইতেছে তো আমার সাথে আরেকজন আছে, ওনার নাম বাদল, উনিও খুব ভালো। তখন কইতেছে জ্যোতি আপা চলেন, আমিও যাম। আমি কি বাইরে যাওয়া তো বড় কথা না, আমি তো বাইকে উঠতে পারবো না। তা আমার আবার আমার বড় ছেলে হওয়ার 3 মাসের মাথায় আমার অ্যাপেন্ডিসাইড অপারেশন করা হয়েছে। তা আমি ওই ক্ষেত্রে আর কি একটু ভয় পাই, ভিতরে আমার ভিতরে একটু ভয় আর কি। আমি কি না ভাই, যদি আমি পয়রা টয়রা যাই আমার সমস্যা আছে, আমার এমনি অনেক ফাড়া আছে। মোহাম্মদ হুরাইফা লিখেছেন আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস গুলশানে। তখন এক কথায় মাওয়া গেলাম। তো যেদিন আমরা ফার্স্ট মাওয়া গেছি, আমার তখন মনে হয় রাত্রে 1:30 বাজে। তা আমি আমার আম্মারে ফোন দিয়ে বলছি যে আমি মাওয়া যাইতেছি, আসতে একটু দেরি হইব, তুমি আফিফরে খাওয়াইয়া শুয়াই দি। আম্মা কইতাছে তুই কার সাথে যাস? আমি কি না, অসুবিধা না, আমাকে বাড়ি গেলে ইলিশের ওই আড়তগুলো সব তো ওপেন তখনও, রাইট? সব open। নদী, শান্ত নদী। তখন বলতেছে আম্মা লেজা ভর্তা খাইছিলেন? ইস, কি শান্তি। তখন বলতেছে যে মনে হচ্ছে আপনি কেবল খাচ্ছেন। মানে তখন আমার মা বললো যে এত রাত্রে তুই কার সাথে যাইতেছ? তখন আমি উত্তর দিছি যে আমাদের বিল্ডিং এর বাড়িওয়ালার সাথে। বিল্ডিং এর বাড়িওয়ালা তোর সাথে? তো আমার মার একটু রাগ দেখায় ধমক দিস। তা খাওয়া দাওয়া শেষ হয়ে যখন আমরা রওনা দিব, তো ওদিনকে এত পরিমাণ বৃষ্টি, দেখা যায় না রাস্তা। মনে করেন ভোর 4টা হয়ে গেছে, বৃষ্টি কমে না। তা আমরা ওই জায়গায় যে যার মতন মানে দাঁড়ায় রয়েছি পুরা সারা রাত্র ভাই ওইখানে। পদ্মা রিসোর্টে চলে গেল না তো? কাছে কিন্তু 100 গজের মধ্যে। অসুবিধা নাই, তো আমি তো গেছিলা? চিনি না, যাওনি? আমি ওদিকে কিছু চিনি না। লেজা ভর্তা দিয়েছিল, বেগুন ভর্তা দেয়নি? বড় বড় দিয়েছিল না, দেয়নি? না দেয় নাই, আচ্ছা, বলতে হইব দেওয়ার জন্য। ওকে, তাহলে। পরে আপনার ওইখান থেকে আসলাম, তা আমি আমার মতন অফিস করতেছি, অত একটা মাথায় ঘামাই নেই। তো 2-3 দিন পরের থেকে আর কি তার মানে অফিসে আপ ডাউনটা বেশি। তো ওনার ওয়াইফ আছে আগের, আমি হচ্ছে ওনার সেকেন্ড ওয়াইফ। এটা তো জানতে তুমি? আমি জানি, যেহেতু আমি তাদের বিল্ডিং এ ছিলাম, আমি অবশ্যই জানি। তখন তো বাচ্চাও ছিল। হ্যাঁ, তখন ছিল তার 2 সন্তান, আমার সাথে রিলেশন প্লাস আমার সাথে বিয়ে হওয়ার পর তার আরেক সন্তান হয়েছে। এখন তার হলো 2 ছেলে। মেন গল্পে তাহলে আসো, কিভাবে বিয়েটা হলো? বিয়েটা হচ্ছে সে দেয়। কিভাবে দেয়? সেটা হচ্ছে সে একদিন বলতেছে ম্যাডাম আপনার সাথে আমার একটু কথা আছে, যদি সময় দিতেন। তা আমি বলছি যে বলেন, অসুবিধা নেই। তখন সে মানে সব কথা মানে প্রকাশ্যে বেশি একটা বলতে পারে না, আর সে একটু চুপচাপ, আর সব কথা এত একটা গুছায়ও বলতে পারে না। 8-10 জন পুরুষের মতন সে উত্তরও কেউ আর দিতে পারে না, মানে মনের মধ্যে সুখ থাকুক দুঃখ থাকুক এটা ভিতরেই সে রাখে, এখনো এই অভ্যাস আছে। তা আমার সে 2-3 দিনে মানে একই কথা। সম্পর্কের না 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 ওই আমন্ত্রণটা জানাইছিল কি ইশারায় তাহলে? না মুখে যে কিভাবে বলছে সেটাই বলে। তখন সে সাথে 3-4 দিন আন্দাজে হাসি বলছে, কি কেউ আমন্ত্রণ? একজন জিজ্ঞেস করেছে গুরু কি ফিমেল গেস্ট পেয়ে আজকে অনেক খুশি। Of course খুশি। আমি তাকে রিপ্লাই দিলাম যে ইয়েস খুশি। 100 খুশি। আমি যদি খুশি না হয় হ্যাঁ। তাহলে আমাকে যারা ভালোবাসে তারা আমাকে নিয়ে, কেউ যাবে ইউনানি দাওয়াখানাতে, কেউ যাবে কবিরাজের কাছে, কেউ আবার বলবে ব্যাংককের সবচেয়ে সদ্য প্রস্ফুটিত কোনো ট্রিটমেন্ট আসছে তার কাছে। তার চাইতে বেটার যে মেয়েদের সঙ্গ আমার ভালো লাগে, রাইট? ইয়েস। তখন সে 2-3 দিনের কি আর আমার বলতেছে তার কথা আছে একটু সময়। তখন আমি একদিন একটু রাগ পানি হয়েছি। খাবে? না না তখন সে বলতেছে এই কথাটা, আমি একটু রাগ হয়েছি। কি বলছে? কিভাবে? ও তো কথা কম বলে, ইশারায় কিভাবে বুঝালো? 3 দিনে আপনি একই কথা বারবার বলেন, সময় আছে কিনা, আপনি কোন সময় খুঁজেন? তা আমি একটু জোরেই কথা বলছি যে এত পেন ভাল লাগে না, কি বলবেন স্টেট কাট কথা বলুন। তখন সে আমার সরাসরি এই কথাটা বলে, কি বলে? যে আমার সাথে একটা সম্পর্ক জড়িত হইতেছে। তা কি সম্পর্ক বলতে কি সম্পর্ক খুঁজছেন? তা আমার কথা হইতেছে আমি মানে ইচ্ছে করে তারে পেঁচাইতেছে যে আসলে সে কি বলতে চাইতেছে আমার। বুঝে তো গেছে সবই। বুঝলে একটা মানুষ মুখ দিয়ে- না, এটাই মুখ তো- দিয়ে- মুখ দিয়ে বাইর করা। এখন আমার আইডিয়ার উপরে তো একটা লোকের আমি মন্তব্য করতে হ্যাঁ, পারি নে, না। তারপর continue তখন করো। আমি তার বারবার খালি ওই কথাই আমি পেঁচাইতেছি যে কি চাও তুমি কি আমার কাছে? লাস্ট টাইম বলছি যে আপনি আমার সাথে স্টেট আপনি কোনো, আমার কপালে টিপ চাও নিয়ে নাও, নাকফুল চাও নিয়ে নাও, কি চাও? তখন আমি বলছি যে আপনি কি আমার সাথে কোনো শারীরিক কোনো সম্পর্ক করতেছে, যে লাস্টে আমি উচ্চারণ করছি। তখন সে চুপ হয়ে রয়েছে। আরে বোকা রে যেহেতু বোকা। কিছুই বলতেছে না, না, তখন না, তুমি বলছো এটা। আমি বলছি বোকা রে বোকা। যে আমার শারীরিক- অফিসের কথাটা যে হয়েছে। শারীরিক সম্পর্ক চাচ্ছ কিনা? তখন সে আমার মুখের দিকে তাকায় বলতেছে যে হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ? হ্যাঁ ম্যাডাম। না সে তো ম্যাডাম বলে আমার। আচ্ছা তখন আমি দিছি হাইসা, আমি কি আপনারা কি, আপনি আমার বয়স অনেক বড় কিন্তু আপনার যে আমি কি কম আমি কথা খুঁজে পাইতাছি না।
আচ্ছা ঠিক আছে, যান বাসায় যান, আমি এখন এই মুহূর্তে আপনার লগে কোনো কথা বলবো না, পরে কথা বলবো। আচ্ছা চলে গেছে, তখন সে আর আমার রিপিট কোনো আর কথা বলে না। ওই যে ওই কথা যত মাজেদুল ইসলাম বলেছেন ভাই মামা গিয়েছিল ইলিশ ভাজা খেতে, গল্পটা খুবই সুন্দর। তখন হ্যাঁ, তারপর? ওই কথাটা ওই পর্যন্তই, আর সে আমার ওই শব্দ আর নেক্সট আর কখনো উচ্চারণও করে। তাই এরপরের থেকে সে আস্তে আস্তে মনে করেন আমার অফিসে আসা যাওয়া, মানে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, আমি কিভাবে চলাফেরা করি, আমার ফ্যামিলিতে কে কে আছে, মানে একটু একটু করে সে খোঁজ খবর নেয়। তা লাস্টে একদিন আমাকে প্রশ্ন করে, ম্যাডাম আপনি কি দ্বিতীয় বিয়ে বসবেন? আমি কি ভাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ বুঝি না, আমার বিয়েটা নিয়ে আপনার সমস্যাটা কোন যায় সেটা আগে বলেন। আমি কি শোনেন, আমি বিয়ে এমন একটা ব্যক্তির কাছে বলবো যে ব্যক্তি আমার ফ্যামিলি প্লাস আমার সন্তানকে ভালোবাসবে, আমাকে ভালোবাসার দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, আমার সন্তান প্লাস আমার ফ্যামিলি। কারণ আমার বাপ নাই, আমার একটা ভাই অ্যাবনর্মাল, আমরা 2 বোন 1 ভাই, আমি সবার ছোট। এখন আমি একটা পুরুষের কাছে আজকে গেলাম, 2 মাস পর 3 মাস পর বলবো ছেলে তুমি দিয়ে আসো। এখন আমি সংসারের যখন মায়া করবো, আমার সন্তান ফালাইতে সারা জীবন আমি সন্তানের অভিশাপ কামাবো, আমি ওইটা কামাইতে রাজি না। এখন আমার লাইফে যা খুশি তা ঘটুক, আমি অ্যাকসেপ্ট করতে এক পায়ে রাজি। আমি তার উত্তর দিছি, তখন সে আর কোনো কথা বলে নাই। তো এক একদিন আর কি একটু একটু করে আমার একটা একটা প্রশ্ন করে। লাস্টে আমার ফ্যামিলির বিষয় কম বেশি সবকিছু জানলো, কিভাবে কি চলি ফিরি সবকিছু। যেহেতু রাজি হলো কিভাবে তুমি? রাজি হয়েছি, আমি ইচ্ছাকৃতভাবে রাজি হয়েছি তার কাছে। আমি এমন এমন কিছু জিনিস পাইছি যেটা আমার ফার্স্ট হাজবেন্ড থেকে আমি তার কাছে পাইনি। যেমন আমি সবসময় পছন্দ করি, মানে আমার আহামরি কোনো ঘোরাফেরা পছন্দ না, আমার ঘোরাফেরা সবচেয়ে প্রিয় স্থান হলো টিএসি শাহবাগ। আমি ওইখানে আমার মাসের মনে করেন 30 দিনের মধ্যে আমি 29 দিনে সেখানে একবার হলো আমি যাই, 10 মিনিটের জন্য হলো আমি যাই। কেন ভালো লাগে ওই জায়গাটা? আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? ওইখানে গেলে আমার অন্যরকম একটা শান্তি লাগে, আমার ভিতরে যতটা কষ্ট থাকে আমার ওই স্থানটা গেলে আমার ওই কষ্টটা থাকে না। শুনি কেন ভালো লাগে? ওই যে বললাম, আমি মন খোলা ভাবে ওই জায়গায় সবারটা দেখি, সবাই ঘুরতেছে, আনন্দ ফুর্তি করতেছে, আমার ছেলেকে নিয়ে। আমি কিন্তু সিঙ্গেল কখনো টিএসিতে যাইনি, একা কখনো যাইনি। এমনকি যে আমার অনেক স্বপ্ন ছিল এরকম? না 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 না, ওরকম স্বপ্ন না, মানে ওই স্থানটা আমার খুব পছন্দ, ভাল লাগে। কি জিনিস ভালো লাগে ওইখানে? যে যারা জোড়া জোড়া আছে দেখতে ভাল লাগে, বাচ্চারা খেলাধুলা করে, ভার্সিটির ছেলে মেয়েরা আছে, ওইটা আমার তো খুব ভালো লাগে। আজকে যদি আমার বিয়ে শাদী না হইতো, আজকে হয়তো এরকম একটা লাইফ আমার থাকতো। সময়টা যাইতে মন চায়? এখন তার সম্ভব না। চাই মন? অবশ্যই যাইবো, চাইবো না কেন? ওই কারণে যাইতে ভালো লাগে। হয়তো ওখানকার ওই তারুণ্য আসলে আপনাকে অ্যাট্রাক্ট করে। যে আজকে যদি পড়াশোনা করতাম, অল্প বয়সে বিয়ে শাদী না হইতো, সেটাই আমার ভালো লাগতো। তা ওই স্থানটা আবার তারও পছন্দ। যেই শাহবাগের যে স্থানটা আমার পছন্দ, ঠিক ওই স্থানটা সোহেলেরও পছন্দ। স্কিপ করে যায় না। এটা কিন্তু শুধু শাহবাগ বা টিএসসি না, দিস অল অ্যাবাউট এত অল্প বয়স আমার যদি বিয়ে না হতো, আমি যদি 10টা মানুষের মতো এমন একটা পরিবারে জন্ম নিতাম, আমারও যদি বাপ থাকতো, যদি কষ্ট করে আমাকে পড়ালেখা করাতো, আমারও যদি ভার্সিটির মতো পৃথিবীর সেরা বিদ্যাপীঠের একটাতে আমার জায়গা যাওয়ার সুযোগ হইতো, আমি যদি পরিণতভাবে ওদের সাথে বড় হতে পারতাম, আমি যদি কোনো সাবজেক্টে হয়তো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করতাম, অনেক বড় সাবজেক্ট, নর্মাল সাবজেক্ট, আমার অনেক ভালো লাগতো। আমারও যদি স্বভাবজনিতভাবে এদের সামনের মতো কোনো একটা ছেলের সাথে প্রেম হতো, ওর সাথে হাত ধরাধরি করে হাঁটতাম, বৃষ্টি এসে আমাদেরকে ভিজিয়ে দিয়ে যেত, ও আমাকে তো করে কাব্য করতো যে জ্যোতি তোমার আমার অস্থির পৃথিবী। এই স্বপ্ন দেখা কখনো বারণ না, আকাশে উঠতে থাকা বারণ না। মেয়েটা সহজ সরল ভাবে মারাত্মক একটা কথা বলে দিয়েছে। আমি জানি না যে আপনাকে রিলেট করতে পারছেন কিনা। বহু জায়গার মধ্যে কেন টিএসসি তার পছন্দ, আমি একবার কোশ্চেন করেছি, এটা ওভারটেক করেছে, পরবর্তীতে জানান দিল, সেটাতে প্রমাণ হলো একদম খুবই পরিষ্কার ভাবে যে সে তার তারুণ্যে ফিরতে চায়, আবার ছোটবেলা থেকে স্টার্ট করতে চায়, ফ্রেশ স্টার্ট, যেখানে তার বাবা থাকবে, মা থাকবে, যত্ন করে তাকে লেখাপড়া করাবে এবং ভার্সিটির মতো একটা বিদ্যাপীঠে তার জায়গা হবে। এবং আপনারা কিন্তু ওই জায়গাটাতে আছেন অনেকে, আর প্রতি মুহূর্তে ফ্রাস্ট্রেশনে ভোগেন। লানত আপনাদের উপরে। বহু মানুষ না পাওয়ার কারণে এই জীবন প্রতিদিন বা মাসে 1 দিন বা মাসে 10 দিন গিয়ে ওই ভালো লাগা নিয়ে আসে। অনেক দামি কথা বলে ফেলেছি, কান্দায় দিলা পাগলি। ওকে, তারপর ওনার কাছে আমার কিছু কিছু চাওয়া পাওয়া ছিল। তুই বল কিছু। What do you think? অ্যাবসলিউটলি। আমি কিন্তু বলেছিলাম, ও কিন্তু ওভারটেক করে গেছে কথা। আমি ওইটাই বললাম যে প্রোগ্রাম তো প্রোগ্রামে এই জিনিসগুলো যদি
মানে আসলে মানে আপনারা অনেক সময় বলেন না যে গেস্ট আসলে কাঁদে কেন, দেখেন এক্স্যাক্টলি অন দ্য পয়েন্ট, মানে টু দ্য পয়েন্ট। এই যে এই মেয়েটা কখন থেকে পকর 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 করে পকর যাচ্ছে, পকর পকর, কিন্তু ওর ভিতরে যে কি আকাশ লুকায় আছে, যে আকাশের পুরো জুড়ে শুধু মেঘলা, শুধু কালো মেঘ। সারা যদি যত্ন করে কেউ ভালোবাসতো, অনেক স্নেহ আর মহব্বত দিয়ে যদি পরিবারে পালতো, তাহলে পৃথিবীর সেরা মেয়েটাই মেয়েটা হতো। হ্যাঁ জান, তারপর তো ওইখান থেকে আর কি আমার কিছু চাওয়া পাওয়া আর তুই কি কাঁদতে পারিস? কেউ জানে না এটা, এই যে কাঁদাই দিলাম। না, ইস, তা ওর কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। তো তার কাছে শুধু আমার ভার্সিটি ওই যে ওখানে যাওয়া। তারপর আর মার্কেটের মধ্যে কেনাকাটা, যেমন অনেক মেয়েদের অভ্যাস আছে যে আমার বসুন্ধরা থেকে মার্কেট করতে হবে। ইকুয়েশন গুলো টাফ, যমুনা ফিউচার সিলি ইকুয়েশন, খুব সহজ ইকুয়েশন, কিন্তু যমুনা খুব ফিউচার মারাত্মক। পার্কের থেকে আমার মার্কেট করতে হবে। আমি একটা ব্যবসা করি, আমি লাইফে আল্লাহর রহমতে অনেক টাকা ইনকাম করছি, এখনো করি বা না করি। আমার লাইফে আমি এখনো 15,000 টাকা দামের কোনো মোবাইল ইউজ করি না। আমার মোবাইলের প্রতি অত একটা আকর্ষণ নাই, আমি এখনো কিনি না। আমি আজ পর্যন্ত যমুনা থেকে কখনো একটা রুমাল কিনিনি, আমি যমুনা যাইও না, বসুন্ধরাও আমি যাই না। তার সাথে আমার সবচেয়ে ফেভারিট মার্কেট হচ্ছে নিউ মার্কেট। এটা আমার খুব পছন্দের মার্কেট এখনো। আমি একটা হিজাব কিনলো আমি নিউ মার্কেট চলে যাই। এটাও কিন্তু একটা মানে নোটিস করার মতো বিষয় যে মেয়েটা মানে শহরের নামি দামি মার্কেট গুলোতে যায় না। না, আমার তার লাইফে কোনো পছন্দের নেই। জায়গা হচ্ছে গিয়ে টিএসসি। হ্যাঁ, টিএসসি দেখা অসম্ভব ঘোরাফেরা পছন্দ হইতেছে। আমি সিঙ্গেল ঘোরা পছন্দ করি কম। আমার ছেলে, আমার 2টা ভাগ্নি আছে, আমার পৃথিবী বলেন যেটাই বলেন, এই 3 জন, এখন আল্লাহ 4 জন দিচ্ছে। আমি যেখানে যাই আমাকে সিঙ্গেল হাতে গোনা। জুয়েল, তুই আছিস? কলিজা, অনেক ভালোবাসা তোর জন্য জান। এই স্টুডিও সবসময় তোর জন্য কাঁদে, তোকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে তোকে মনে রাখে। আমাকে অনেকেই প্রশ্ন করে, বাই দ্য ওয়ে, কোনো একটা ফরম্যাটে, কোনো একটা পরিসরে ডেফিনেটলি আবার দেখা হবে আমাদের, ইনশাআল্লাহ। তারপর এখনো আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার সিঙ্গেল লাইফটা কবে, মানে আমাকে সিঙ্গেল কে কখন কোথায় ঘুরতে দেখছে, অনেকে আমার প্রশ্ন করে। কারণ আমার সবসময় অলওয়েজ আমার 2 ভাগ্নি থাকে অথবা আমার ছেলে থাকে, মানে কেউ না কেউ আমার সাথে থাকে। তো ছোটখাটো কিছু কিছু জিনিসগুলো, ওই জিনিসগুলো সে আমারে দিত বা করতো, আমার এটি খুব পছন্দ। তো তার কাছে আমার সবচেয়ে পছন্দ, তো সে আমার অনেক সম্মান করে, অগাধ সম্মান করে। মিল্টন ভাই বলেছেন আমার কাকু শাহিনুর আমার সঙ্গে লাইভ দেখছে, ওকে একটু ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ শাহিনুর কাকু। হিমেল খান আছেন বলেছেন, তারপরে জানাতুল নাইম আছেন এবং নওয়াজ শরীফ আছেন আমাদের সঙ্গে আমাদের জুয়েল ভাই। আমার খুব আফসোস হয় যে আমি জুয়েল ভাই থাকাকালীন সময়ে আসলে করতে পারলাম না, তাহলে প্রবাবলি এখন বল যে জুয়েল যে শো কন্টিনিউ করে হ্যাঁ, যাচ্ছিল definitely। সেটা কত গুরুত্বপূর্ণ শো বল। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা শো, এবং জুয়েল ভাই এত সুন্দর করে, এত মানে অর্গানাইজেশনটা উনি এত চমৎকার ভাবে করতো, মানে 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 আমি আসলে মিস করি ওনার প্রেজেন্স। হোয়াটএভার, কারণ জুয়েলের ব্যস্ততার কারণে সে এখন আমাদেরকে সুযোগ বা সময় দিতে পারে না। বাট তুই তো এটা স্বীকার করবি যে দূর থেকে এই শোটাকে যেমন ম্যাগনেটিক মনে হোক, বাট কাছে এসে তো মনে হয়েছে যে আসলে এই জিনিসটা It's tough। সোল ভাবে, মানে অন্তরের সাথে মিশে দেওয়ার মতো একটা শো, মিশে যাওয়ার মতো, এবং দূর থেকে আসলে বোঝা যায় না যে কি পরিমাণ কষ্ট করতে হয় এই প্রোগ্রামের জন্য, Yeah। যেটা আমি আসার পরে আসলে বুঝতে পেরেছি। হ্যাটস অফ টু ইউ জুয়েল ভাই। আমরা সবাই really miss your ভালোবাসি presence। এবং রেসপেক্ট করি। তারপর তখন ওনার সাথে আমি বিয়ের যখন- গল্পেতে যেতে চাইস, বিয়ে হলো হ্যাঁ, ফাইনালি? না, বিয়ের গল্প মানে বিয়ে হওয়ার একটু আগে হইতেছে। সে যখন আমি যা যা পছন্দ করি, আমি কোন খাবারটা, আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আপনার চা। এটা আমার খুব ফেভারিট, এটা ছাড়া আমার দিন চলে না। তারও দেখে একই, আমার যেমন সাধারণ জিনিসে আমার খুব হ্যাপি, সেও সাধারণ জিনিস, সে খুব পয়সা আমিও সাধারণ জিনিস হ্যাপি, আমিও চা খুব পছন্দ করি। লাইক দিলাম। না, লাইক দিলে তো হবে না, তাহলে লাভ তো ঘর বাঁধবি না। লাইক দিলে হবে না, লাভ দেন না, আপনি। যদি- ঘর বাঁধার শখ চলে গেছে আমার। না, এখন সেটাই আমি- বলতেছি যে কি কারণে ঘর বাঁধলে। আমিও এই জিনিসগুলো কিন্তু খুবই কমন, আমি খুবই চা পছন্দ করি, আর ওই যে বললাম যে ছোট ছোট জিনিস পছন্দ করি আর আমি। সে খুব প্রতাপশালীর ছেলে, তার কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার চলাফেরা, তার ভিতরে কোনো অহংকার নাই, মানে এভরিথিং আমার কাছে তার পছন্দ। তখন বিয়ে হয়েছে 2021 আপনার মার্চের 10-এ। তা আমার বিয়ে হওয়ার আনুমানিক 5-6 মাস নওয়াজ, ভালো থাকিস নওয়াজ, ভালো থাকিস। তখন আমার শ্বশুর বাড়ির লোকজন জানে সে যে আমাকে বিয়ে করছে।
তাই বিয়ে করার পর তারা জিজ্ঞাসা করা হয়েছে, আমার শাশুড়ি জিজ্ঞেস করছে, আমার শ্বশুর জিজ্ঞেস করছে, মানে বিয়ে 4-5 মাস পরে তারা জানতে পারছে। ফ্যামিলিও জেনে গেছে, হ্যাঁ। সবাই জানতে পারছে। জানার পর তারা জিজ্ঞেস করছে, সে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ আমি ম্যাডামকে বিয়ে করছি। তা আমার শ্বশুর বাড়ি তারাও আমার ম্যাডামই বলে। তখন তারা আবার তার প্রশ্নও করছে যে তোর বউ আছে, বাচ্চা আছে, তুই কেন বিয়ে করলি? তখন সে আবার তার মার সাথে উত্তর দিচ্ছে আমার ভালো লাগছে আমি করছি। এটা তুমি করলে কেন জ্যোতি? ওই যে হোয়াটএভার যে মিল পুরো, কিন্তু একটা মেয়ের না, কপাল তো আমি- পড়তেছে তুমি না, একসাথে, কপাল তারপরে নেই, কপাল দিন শেষে আমারটাই পড়ছে। সেটা পরে শুনবো। বাট একজনের এখন না, ঘর আমি তার তো- কাছে যাওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে জ্যোতি। আমি একটা মেয়ে মানুষ। জ্যোতি, একটা মেয়ের সংসারে তো ছিল, কয়টা বাচ্চা ছিল ওখানে? আমার বিয়ে করার আগে ছিল 2 জন, আমার বিয়ের পরে হয়েছে আরেক ছেলে, 2 ছেলে 1 মেয়ে। তুমি যেহেতু ঘর পোড়া একটা মানুষ, তুমি তো জানো যে আরেকজনের ঘরে ঢুকলে কতখানি কষ্টের কারণ হতে পারে। কেন আমি জেনে গেলে? গেছি। কেন যে- গেলে? আমি তার কাছে যে তোমার যাওয়ার- কি তোমার ভালো লাগা মন্দ লাগার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যার ঘরে গেলে, যার ঘর পুড়লো তোমার কারণে, যার দীর্ঘ নিঃশ্বাসে তুমি কারণ হলে, যে বাচ্চাগুলোর সাথে মানে এমন একটা সিচুয়েশনে সে বাচ্চাগুলোকে ফেলে দিলে, তুমি নিজে একটা কষ্টের ভিতর দিয়ে গেছো, তারপরও এই সিচুয়েশনে তাদেরকে ফেললে কিভাবে? না, সত্যি কথা বলো তো, এটা কোনো ক্ষমা আছে? না, না, না। এটা কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, আছে। এটা তো ভুল ছিল। না, ভুল ছিল না। কেন না? তার হাজবেন্ড যখন আমার সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, তার ওয়াইফ সব জানতো। যখন আমার সাথে বিয়েও হয় না তখনও তারা কিন্তু সবাই জানে যে সে আমার অফিসে আসা যাওয়া করতেছে, কথা বলে। এটাতে কি মিন করতেছো? এটাতে মিন করতেছে আমার হাজবেন্ড যখন আরেকটা নারীর সাথে কথা বলবে, একবার বলতেই পারে সে বাড়িওয়ালা আমি ভাড়াটিয়া, আমার সাথে যোগাযোগ হইতেই পারে, কিন্তু যোগাযোগের তো একটা লিমিট থাকবে। সে যখন রাত্রে ফোন দিত তার ওয়াইফের সামনে কিন্তু সে আমার ফোন দিত, প্লাস তার মোবাইলে যখন ব্যালেন্স চলে যেত তার ওয়াইফের নাম্বার দিয়ে কিন্তু সে আমার সাথে কথা এর বলতো। মানে তাকে বিয়ে করা যায়? আমি বলি কেন বিয়ে করছি সেটাও আমি বলতেছি। এখন আমার হাজবেন্ড যতই আমি তার অগাধ বিশ্বাস করি, সব প্রত্যেকটা সংসারে সবার বিশ্বাসের উপরেই চলে, ঠিক না? আমার হাজবেন্ড যত ভালো থাকুক, আমি যখন নিজ চোখে দেখবো আমার হাজবেন্ড আরেকটা নারীর সাথে কথা বলতেছে, ধরেন সেটা পজিটিভই আছে, মেয়েটা পারেনি তাকে কন্ট্রোল করতে, তাই বিয়ে অবশ্যই করা পারছে। যায় না, এটা তাদের হচ্ছে, এটা এখন জানি না সবাই কিভাবে নিবে বা আপনারা শুনি। কিভাবে নিবে, এটা তাদের এটা ক্যারেক্টার। আমি এখন বর্তমানে আমি বলি তাদের এটা অভ্যাস। কেননা আমার হাজবেন্ড যতই আমি তার সংসার করি, আমার তো দিন শেষে তার উপরে কিন্তু আমার থেকে তার অধিকারটা বেশি ছিল। অ্যাবসলিউটলি। আমি হচ্ছি, সাপোজ ধরেন তখন আমাকে বিয়ে করছে, এটা কেউ জানেন, আমি ধরেন একটা পরকীয়া হিসেবে তার কাছে। অফকোর্স পরকে ধরন কি আসলে না, তো পরকে। আমি তখন কিন্তু আমি বিবাহিতা। আচ্ছা, আমার হাজবেন্ড দিনের পর দিন, রাত্রের পর রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত একটা নারীর সাথে কথা, আমি তো তার সাথে থাকতেছি। এটা দেখার দায়িত্ব কার? আপনার সাথে বিয়ে হওয়ার পর তো আপনার সাথেও সে থেকেছে। আমার সাথে মাসে 30 দিনের মধ্যে 25 দিন সে আমার বাসায় ছিল, ওনার ওয়াইফ কোথায় ছিল? আমি এখন আপনাদের বা দর্শক যার কথাই বলেন সবাই বলবে হয়তো বা সে বাড়িওয়ালা, পয়সা দেখা লুবে গেছি, হ্যান ত্যান, ঠিক আছে আমি মাইনে নিলাম, আমি লুবে গেছি, সে তো লুবে যায় না। আমার হাজবেন্ড চাকরি করে না, বিজনেস করে না, আমার হাজবেন্ড কিছু করে না, তা আমার হাজবেন্ড রাত্রে কোথায় থাকে এটা দেখার দায়িত্ব কার? এটা কি বোর দায়িত্ব? না, আমি যেহেতু লুবে গেছি আমি তো সেটা দেখবো না। আমি তাদের ফ্যামিলির ভাষ্য বা 10 জনের ভাষ্য যেটা আসবে যে লোকটা বাড়িওয়ালা বা পয়সাওয়ালা দেখে মেয়েটা লুবে বিয়ে করছে, ঠিক আছে আমি মাইনা নিচ্ছি লুবে বিয়ে করছে, তা আমি তো এটা দেখবো না যে ওই লোক কি বোর অনুমতি নিয়ে আসছে না মার অনুমতি নিয়ে আসছে, আমি তো সেটা দেখবো না। কিন্তু ওই জিনিসটা দেখার দায়িত্ব ছিল কার? আমার থেকে কিন্তু তার দায়িত্বটা বেশি, কারণ সে তো লুবি না, আমি তো লুবি। সবার চোখের দৃষ্টিতে কিন্তু এটাই আসতেছে জ্যোতি লুবি, কিন্তু সত্য, আমি সেটাই বলতেছি। আমি মানতেছি। তারপর বলো। জ্যোতি যেহেতু লোভী, আমার হাজবেন্ড কার কাছে যায়, কোথায় যায়, এবং কি আমার হাজবেন্ড মাসের 30 দিনের মধ্যে 20 দিন বাসায় থাকে না, আমার হাজবেন্ড থাকে কোথায়? এই যে নাহিদ কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে রংপুর থেকে, গল্প শুনে মনে হচ্ছে আপু লোভী, এটা ওনার ধারণা। হ্যাঁ। না না না, আমি কিন্তু সবার অ্যান্সার আমি আপনাদের সাথে সামনাসামনি বলতেছি। আচ্ছা, যখন সে দিনকে দিন আমার এখানে যেতে, এখন আমি যদি লোভী হয়ে থাকি, আমি তো প্রফেশনাল না, আমি যদি লোভে যাই তার সাথে আমার ডিল থাকবে, আমি একটা সন্তান কেন দুনিয়াতে আনবো? আমি সবার প্রশ্নের উত্তর দিলাম হ্যাঁ আমি লোভী। আমি লোভী থাকলে তার সাথে আমার অবশ্যই একটা ডিল থাকবে যে তোমার সাথে আমার এই কয়দিন আমি থাকবো, আমার এই জিনিস তুমি আমারে দিবা। সে কিন্তু ওগুলা দেওয়ার তৌফিক তার আছে আল্লাহর রহমতে, আমার নাই, তার আছে।
তার সাথে 2021-এ যখন বিয়ে হয়েছে, আমি 21 সাল মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন সে যদি অলওয়েজ টাইম আমারে দিয়া থাকে, ভালো কথা, তা আমি যে ইনকাম সোর্স, আমি যে ইনকাম করছি, আমার ইনকামের টাকা, আমি তো বেকার না, সে বেকার, আমি বেকার না, আমার সংসার চালাইতে হয়। আমি ঢাকা শহর তেজগাঁও এলাকার মতন থাকি। তেজগাঁও এলাকায় কি 2000 টাকা ঘর ভাড়া আছে? একটা বস্তিতেও থাকতে গেলে 6000 টাকা রুম এখন বর্তমানে নাই। আচ্ছা, তখন তার হাজবেন্ড বাহিরে যাইতেছে, আমার সামনে, আমার বাসায় যখন আসে, তার ওয়াইফের নাম, আমি নামটা নাই বললাম, ওনার ওয়াইফে আমার সামনে কিন্তু ফোন দেয়, কোনো জিনিসের প্রয়োজন হলে এই জিনিসটা নিয়ে এসো, হয় তুমি কইরা কয়, আমি তো আপনি কইরা কই। আমি তো আরো প্রশ্ন করি, আপনার কিছু জিজ্ঞাসা করে নাই? কারণ না, আমাকে তো কিছু জিজ্ঞাসা করে না। আপনি 2 দিন থেকে বাসায় যাবেন, কিছু বলবো না? না, আমার তো আর কিছু না, ওই খুব ভালো। একটা ব্যক্তি যদি এতই ভালো থাকে, এখন আমি সবার কাছে প্রশ্নটা আমি সবার কাছে এখন দিলাম, আমি যদি ভালোই থাকে, আমার হাজবেন্ড কেন আরেক নারীর কাছে চলে যাবে? এটা আমি প্রশ্ন না, না, করলাম। এটা হতে পারে, এটা ওই পুরুষের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা। সবসময় নারীর দিকে আঙুল না তুলি আমরা। এখন ওই এমনও হতে নারী, পারে ওই নারীর হয়তো বলার মতো কোনো স্কোপই ছিল না। ওই নারী হচ্ছে এমন একটা ট্যালেন্ট, সে ওরা মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, কন্টিনিউ, এই কনভারসেশনটা কন্টিনিউ হোক। আমি বললে তো অন্যায় হয়ে যাবে, দুজনেই তো না। না, 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 মানে এটা আমার কাছে না, না, মনে হ্যাঁ, হচ্ছে আর কি, যে ধরেন আমরা সবসময় এটা ভাবি না, যে সেটা আমিও ভাবতাম যে সে হয়তো বা ওর বউ যদি ভালো হয়, একটু র ভাবে হোক। মানে- আমি সরি, একটু থামো একটা সেকেন্ড। এটা কিন্তু অনেক বড় ইস্যু যেটা নিয়ে তোমরা এখন কথা বলতেছো। তুমি ভুলে যাও যে তুমি অনেক সুন্দর কথা বলো, তুমি ঢাকা এফএম এর প্রমিনেন্ট একজন আরজি, এটা প্লিজ ভুলতে পারবা? ভুলে যাও। সাধারণ একজন মানুষের কাতারে আসতে পারবা কি? ওকে, তুমিও কি একজন সাধারণ মানুষের কাতারে এসে কথা বলতে পারো? ব্যবসায়ী, কমক, সব বাদ। আচ্ছা, এটা খুব জরুরি একটা কথা, যে আসলেই তাই, পরকে তো ভেসে গেছে গোটা বাংলাদেশ, এটা তো জানো। হ্যাঁ, 100 সেপারেশনে ভরে গেছে। 63% এখন আর বিয়েতে রাজি না, বিয়ে করতে চায় না। ছেলে এবং মেয়েরা বয়স হয়ে যাচ্ছে 35 এর উপরে, তারপর বিয়ে করতে চাচ্ছে না। না। এই ইনস্টিটিউশনটা ভেঙে পড়তেছে। কারণ কি? পরকীয়া। পরকীয়াতে যেটা ঘটে সেটা হচ্ছে যে ছেলেরা একটু চুকচুক করে, কুকুরের প্রজাতির টাইপের, আজ এখানে কাল ওখানে। আর তুমি বলতেছো যে মেয়ে যদি সত্যি কন্ট্রোল থেকে থাকে, মেয়ে যদি সত্যি ভালো বাঁচতে জানে, তাহলে ছেলেটা এরকম করবে কেন? এটা তো তোমার কথা। শান্ত, এটা নিয়ে একটু দুজনের মধ্যে আলোচনা হোক, এবং খুব র ভাবে, খুব মিষ্টি করে না, না, একদম এটা- র ভাবে। আচ্ছা, ওইটা হচ্ছে, এটা আমার তরফ থেকে আমি প্রশ্নটা করছি যে আমার হাজবেন্ড যখন আরেকটা নারীর কাছে চলে যাবে, আমি দিন শেষে দেখতেছি, প্রমাণ সহ পাইতেছে যে আমার পুরুষ, আমার হাজবেন্ড আরেকটা নারীর সাথে রাত কাটাইতেছে। এটা আমার হাজবেন্ডকে বলার মতো সুযোগ আমার ছিল না। আমার হাজবেন্ড আমাকে ওই সুযোগটা দেয় নাই যে তাকে আমি জিজ্ঞেস করব। না, একটু র ভাবে হোক, র ভাবে, একদম। আমার উপরে কোনো ভদ্রতা দরকার নেই। আমার উপরে আমার শ্বশুর শাশুড়ি চাপ থাকতে পারে, আমি বলতে পারি নাই। শ্বশুর শাশুড়ি তারা অ্যাকসেপ্ট করছে বলতে, আমার ওই সতীনকে আমার শ্বশুর শাশুড়ি আনছে, আর আমার হাজবেন্ড আর ওদের দুইজনের যে সম্পর্কটা আমি আমার দৃষ্টিতে দেখা, আমি তো আর দূরে ছিলাম, হয়তো বা আমার বাসাটা আলাদা। তোমার তো যুক্তি একটাই যে না। মেয়েটা যদি সত্যি ওকে না, কন্ট্রোল রাখতে সত্যি পারতো, কন্ট্রোল না, মেয়েটা তাহলে আমার যদি কাছে সব আসলো যেহেতু কেন? জানছে, আমি যখন দেখবো আমার হাজবেন্ড ধরেন বিয়ে করছে, আমি সরি, আমি ঢুকতেছি, প্লিজ কন্টিনিউ করো। আমার হাজবেন্ড যখন বিয়ে করছে, এটা যখন আমি জানতে পারবো, তখন আমার করার কি থাকবে? সেটা আপনার করণীয় কি থাকবে? আমার করণীয় থাকতে পারে, যেমন আমার যাওয়ার কোনো জায়গা র নাই, ভাবে। আমি অসহায়, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার দুইটা 2-3টা বাচ্চা। বাচ্চা আছে, দুইটা। আমি এদেরকে নিয়ে কোথায় যাব? না, তো আমি হ্যাঁ, ঠিক আছে, অসহায় ঠিক আছে, না, যে জায়গায় তার- সবাই, বলুক, বলুক। একটা মিনিট আমি বলি, আপনারা সবাই কিন্তু এই যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা কাপল আছে, এরা আসলে এখন ইন্ডিয়ার খুব নামি দামি একটা রিয়ালিটি শোতে গেছে, আপনারা জেনে থাকবেন, যে যারা আসলে একটা বউ আছে এবং তারপর তিনি আরেকটা বিয়ে করছে, মানে তার ফ্রেন্ডকে বিয়ে করছে, এবং 2টা বউ নিয়ে একই সাথে একই ছাদের নিচে আছে। এবং এটা প্রথম ওয়াইফ যখন শুনলো যে সে বিয়ে ওটা ওনার করছে, বান্ধবী। হ্যাঁ, এটা বান্ধবী, যখন এটা শুনছে সে তখন চলে গেছে। সমানে সমানে শেয়ানে শেয়ানে হচ্ছে। মানে আমি সে জানি না, হচ্ছে but চলে সে- গেছে, না আমি এটা একদম নরমালি বলতেছি, যে ও হচ্ছে তখন কি করছে, ও বাসা ছেড়ে চলে গেছে। তো ও যখন রিয়েলিটি শোতে গেল, ওকে যখন প্রশ্ন করলো যে তুমি যখন জানলা যে ও বিয়ে করছে, তারপরে তুমি ওর সাথে কেন স্টে করছো, তখন ও বলতেছে আমার যাওয়ার কোনো জায়গা নাই, বলো। এবং আমি আমার হাজবেন্ডকে ছাড়া থাকতে পারি নাই, আচ্ছা। আমি থাকতে পারবো না, দ্যাটস ওয়াই আমি না, আসছি। ঠিক দুই আছে, ছেলের এটা বাচ্চা। 2 ছেলের হ্যাঁ, এই দুই যে ছেলের মা, এখানে। আচ্ছা ঠিক আছে, না সেটা ঠিক আছে, তার কোনো যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, এখন আমার থেকে তার কিন্তু শক্তিটা বেশি। কেন? এক হচ্ছে তাদের কোনো দিক থেকে সে কিন্তু অভাব অনটন করতেছে না, মানে আমার সতীনের কথা আমি বলতেছি। কিছু লজিক দিয়েছেন, লজিক দেওয়ার পর সে ওগুলা অ্যাকসেপ্ট করছে।
অ্যাকসেপ্ট করার পর তখন আমি তাকে বলছি যে ঠিক আছে, কারণ আমার দিন শেষে আমি এক জায়গায় না এক জায়গায় আমার ছাতার প্রয়োজন। এইভাবে কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়ে দুই ছেলের না, মা ও আমি কারো কপাল দীর্ঘ পোড়ায়? নিঃশ্বাসে না কপাল পুরাই আমি করতে চাইনি। সে আমাকে যথেষ্ট পরিমাণ ব্রেন ওয়াশ করছে। এখন সে কি তোমাকে জোর করছে? না, আমার কোনো জবরদস্তি করে নাই, কোনো খারাপ কোনো কিছু বিহেভ করে নাই। যতটুকু পজিটিভ দরকার সে ওইটাই করছে, আমি মিথ্যা বলতে যাব না। আর আমিও তাকে কখনো বলি না যে তুমি আজকে বিয়ে করছো, কালকে সকালে কিন্তু তুমি যে তোমার, মেয়েটা দোষ দিলে যে ও আটকা রাখতে পারেনি দেখে, হ্যাঁ এটা আমি এখনো বলি। ইজ ইট ওকে? না না না, ইটস নট ওকে, আমি এটা না, এখন কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে নাই। ইজ ইট ওকে? দিস ইজ আমি- নট ওকে। আমি না আমি কেন বলতেছি না সেটার ক্লুড আমি আরেকটা দিতেছি। আজকে আমি ধরেন আমার তো এটাকে জাস্টিফাই করো আচ্ছা, যে সে আটকাতে পারেনি বিধায় তুমি তার কাছে গেছো। না না, এক্ষেত্রে এটার আগে আরেকটা ঘটনা আছে। মানে আমার আগে যে এই কথাটা আমি আচ্ছা, কেন আমি বললাম, শব্দ কাছে আগে শুনি, তারপর আসছি। একটা ছোট্ট পজ দিই এইখানটাতে। আসলে এই যে আপনি ওর কাছ থেকে যে কথাটা শুনলেন না, যে ওর বউ যদি ও কাটকা রাখতো তাহলে তো আর আমাকে বিয়ে করতো না, এই জায়গাটাতেও জ্যোতির একটা আক্ষেপই কিন্তু আছে যে আমার সংসারটা তাইলে পুড়তো না, মানে আমার জীবনটা নষ্ট হইতো না যদি ওর ওয়াইফ ওকে তখনই লাগামটা টানতো, তাহলে কিন্তু আর আমার আপনি সাথে যদি এই আপনার জিনিসটা ওয়াইফকে হতো না। এখন ভয় পান তো অবশ্যই আগেও ভয় পাইছেন। কথাটা আমি বলি যে সে বউ কি টর্চার করেন? না না না, ওর বউটা হইতেছে এখন বলতেছে তুমি কি, আমিও কিন্তু ওর বউ। কিন্তু ওর ওয়াইফটা হচ্ছে এমন একটা পার্সন, অত্র মানে আমার শ্বশুরবাড়ির যে স্থানটায় আপনি সারাদিন যদি তার নামে নেগেটিভ কথা বলেন, একটা লোক তার বিরুদ্ধে বলবে না হ্যাঁ এই মানে হয়তো এই কাজটা করছে, কেউ বলবে না, সবাই ওর পজিটিভই বলে। কারণ ওই যা কিছু করায় আমার হাজবেন্ড সোহেলকে দিয়েই করায়। আমি ওর নামটাই, আমার সতীনের নামটা আমি নাই নিলাম। মানে আমার কষ্টটা হচ্ছে যে সে যদি পারতো তাহলে আমার কাছে কেন আসতো, এই কথাটা আমি এই জন্যই বলতেছি। আমি যখন হাতে নাতে প্রমাণ পাবো যে আমার হাজবেন্ড একটা নারীর সাথে দিনকে দিন ঘন্টার পর ঘন্টা ঘুমের থেকে ওইটা তার অফিসে যেয়ে নাস্তা করতেছে, তার সাথে দুপুরে লাঞ্চ করতেছে, রাত্রে পরবাস করতেছে। আচ্ছা আমি তো প্রফেশনাল না, আমি কেন তার সাথে রাত্রে যাপন করতে যাব? তার মানে কি তার সাথে অবশ্যই কোনো একটা ক্লু আছে। তো এই ক্লুটা বার করার দায়িত্ব কার? আমার না তার? আমি তো পরে আসছি 10 জনের সামনে যে সোহেলের সাথে আমার বিয়ে হচ্ছে, কিন্তু এই জিনিসটা দেখার দায়িত্ব কার? কিন্তু আপনি বিয়ের আগে একবার তার সাথে কথা বলতে পারতেন যে তোমার হাজবেন্ড কিন্তু আমাকে বিয়ে করতে চায়। তারা সব কিছু জানে, সেটা আপনি- Everything। আপনি কিভাবে না, sure হলেন এই তারা ব্যাপারটা যেহেতু আমার সাথে আজকের দিন পর্যন্ত এই যে আপনাদের কথা এখানে কি বলছিলে? না, তারা আমার সাথে আজকের দিন পর্যন্ত যে এত কিছু হচ্ছে তারা কিন্তু আজও আমার সাথে কোনো কথা বলে এবং না। আপনিও বিয়ের বলেন আগে নাই। কি- না, বিয়ে- এখনো পর্যন্ত বিয়ের আগে না, কি- ইনস্টল এই যে এখন এখানে বসে আছে এই পর্যন্ত তাদের সাথে আমার কোনো এক সোহেল ব্যতীত আমার এখন তুই তাদের কারোর সাথে কোনো যোগাযোগ নাই। প্লাস তারা আমারে যা ক্ষতি করার কাম পিছে করতেছে, আমার সামনে এখনো আমার একটা খারাপ ভাষা বলে নাই, আমার নাম ধরে ডাক দেয় নাই বা কিছুই না। কিন্তু আমার like she doesn't exist, you know, আছে। মানে she doesn't exist, মানে উনি এক্সিস্টই করে না ওনাদের লাইফে। উনি হচ্ছে এমন ভাবে ট্রিট করছে। এবং আরো একটা ব্যাপার কি, যেটা অফ এয়ারে ওনার সাথে আমার কথা হয়েছে, এটা একটা আমি আপনাকে বলি, উনি কিন্তু বিয়ে করছেই ওনার সাথে ওই সূত্রেই, ওই ইকুয়েশনেই, ওই শর্তেই যে আমি কখনো তোমার বাড়িতে যাব না, তোমার সম্পত্তির ব্যাপারে আমার কোনো লোভ লালসা নাই, কারণ আমি শুধু সম্পত্তি- চাই আমার মাথার উপর একটা ছাদ থাকুক। আমি তারা এটা বলছি যে আপনার সাথে যদি বিয়ে হয় আমার 2টা শর্ত আছে। তখন সে বলছে কি শর্ত? মানে যখন একটু অজুহাত দিতাম যে এই জিনিসটা করলে আমি রাজি, তো যেটাই বলতাম সে সেটাই সাকসেস। আমি এখনো বলি তার মন মানসিকতা তা আমার শ্বশুর বাড়ির লোকের থেকে বিয়ের আগে একসাথে থাকছো তুমি? না, এগুলা আমাদের সাথে বিয়ের আগে তার সাথে আমার কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি। সে ওই যে একবার বললাম না, ওই যে সে বলতে চাইছে, সে বলতে পারে না, আমি তারে বলছি। কেমন আছো যদি এখন? এখন খুবই ভালো, যে ভালোর কোনো শেষ নেই। আমি দোয়া করি আমার ভালোটা যেন আল্লাহ তাআলা কোনো নারীর মধ্যে না দেয়। আচ্ছা, এটা একটু শুনবো আমরা, একটু বলেন। তখন বলেন। যখন তার সাথে আমার একদম পুরোপুরি ফাইনাল স্টেটমেন্ট হলো, তখন আমি তার লাস্ট পর্যায়ে বলি যে আমার ছেলে যদি রাজি হয় তাহলে আমি রাজি আছি। ছেলে কত আমার বয়স? বড় ছেলে এবার কেসিসি পরীক্ষা দিছে, ইন্টারে ভর্তি করাম 2021-এ, তখন হিসাব করেন তখন মনে 780 পরে। আচ্ছা যাই হোক, তখন আমার ছেলের যেভাবে হোক সে বুঝাইছে। তখন আমার ছেলে এসে আমার বলতেছে আম্মু মামা যা বলছে ঠিক আছে। আমি তো বুঝতে পারছি যে আমার ছেলে কি কথা বলতেছে। তা আমি আমার ছেলের আবার কথা পেঁচাইতেছি যে কোন মামা? কয় সোহেল মামা। তা আমি কি হ্যাঁ কি হয়েছে? কয়েক না মামা যেটা বলছে সেটাই তুমি করো, অসুবিধা নেই। ছেলেকেও সে কনভিন্স ছেলে কনভিন্স করছে। ছেলে আমার ফার্স্ট হাজবেন্ড থেকে, তার জন্ম যে দিছে তার থেকে আমার সন্তান তার রেসপেক্ট করে। এবং কি ইনস্টল আজকের দিন পর্যন্ত আমি কষ্ট করতেছি, আমার ছেলে নীরবে চোখের পানি ফেলায়, কিন্তু তারে কিছু বলতে দেয় না। আমি তো এটা পাও না।
আমি তার কাছে এটা পাওনা ছিলাম না। আজকে আমি পাওনা থাকতাম, আজকে আমার যদি বাড়ি থাকতো, আমার শ্বশুর বাড়ির ব্যাকগ্রাউন্ড ভালো না, আমি প্রকাশ করতে চাই না নামটা। আজকে আমার যদি লাখ লাখ টাকা ব্যাংকে থাকতো, আমার সতীনের মতন আমারও ডাক থাকতে পারতো। তারা এমন প্রজাতি, আমার শিশু পর্যন্ত তারা মাইরা ফেলাইতে চাইছে। আমি তো দোষী না, আমি কেন, আমি বিয়ে করছি, আমি বৈধ, আমি অবৈধ না। আমি আজও তাদের কাছে অধিকার নিয়ে যাই না, আমি এখনো না। আজকের দিন পর্যন্ত আমি তাদের বাড়িতে পাড়া দিই না। আমি ইনস্টল এমন একটা মেয়ে, আমি 10 জনের থেকে চাই আমার 2টা সন্তান পালতেছি। আমি আজও সোহেলকে একবার ফোন দিয়ে বলি নাই আমার সন্তানের দুধ নাই, তুমি আমার 1000 টাকা দাও। আমি সেই মেয়ে, আমি 10 জনের কাছে খারাপ তার জন্য। আমি ছিলাম কোথায়, আসছি কোথায়। আমি 10টা লোক চালানোর এবিলিটি আল্লাহর রহমতে আল্লাহ আমারে দিছে। আজকে আমি 100 টাকার জন্য একটা লোকের কাছে আমার হাত পাতা লাগে, এবং সেই লোক আমাকে খারাপ অফার দেয় আমার হাজবেন্ড থাকা অবস্থায়। ওই কথা যদি আমি সোহেলকে বলি, বলার পর ওই হাজবেন্ডের কি করা উচিত? আপনি বলেন কি করা উচিত? আমি তার থেকে কোনো ফিডব্যাক পাইনি, আমি পাই নাই। আমার ছোট ছেলের বয়স 10 মাস, সে এখনো বলতে পারবে না আমার ছেলে কি খায়। সে বলতে পারবে না আমার ছেলের একটা গেঞ্জির দাম কত, সপ্তাহে আমার ছেলের কয় টাকা লাগে, সে বলতে পারবে না। ছেলের সাথে দেখা করতে আসছিল এই 10 মাসে? 10 মাসের মধ্যে তার রিহাবে আটকায় রাখছিল 7 মাস আমার প্রেগনেন্ট অবস্থায়, যাতে আমি তার তরফ থেকে আমি যেন কোনো সাপোর্ট না পাই। আমার শ্বশুর বাড়ির লোক খুবই খারাপ। কিন্তু এই বাচ্চাটা কিন্তু আপনার হাজবেন্ডই আপনাকে নিতে বলেছিল, রাইট? আপনি কিন্তু নিতে চাননি। আমি বাচ্চা নিতে চাই না। ওই পয়েন্টটা ক্লিয়ার করেন। কারণ আসলে কি, আপনারা অনেকে আছেন যারা গল্পটা হয়তো হঠাৎ করে শুনছেন কিন্তু গল্পের পেছনে স্টোরিটা জানেন না। আমি চাই না যে আসলে আমি সবার সামনে বলি, আমি জেনে শুনে বিয়ে বসছি। আমি বাড়ির লোভে যাই নাই, টাকার লোভে যাই নাই, গাড়ির লোভে যাই নাই, কিচ্ছু লোভে যাই নাই। আমি শুধু লোভ করছি একটা, আমি যত কিছু করি আমার দিন শেষে আমি বলতে পারবো যে না আমার হাজবেন্ড আছে। এবং কি ইনস্টল তার সাথে যতদিন আমার ভালো একটা সম্পর্ক ছিল, সে বলতে পারবেন আমি কোনোদিন তার একটা কল দিয়ে বলছি আজকে আসলা না কেন, আসবা না কেন, আমি বলি নেই। কারণ আপনি তো জানতেনই তার সংসার আছে। না, আমার ভিতরে আমি হয়তোবা তার কাছে বিয়ে করছি, এটা সত্য কথা, কিন্তু আমার মনের মধ্যে আগের থেকে একটা কষ্ট। কারণ আমি যখন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, আমি সত্যি জিনিসটা পছন্দ করি না। ওই যে কথা আছে না যে নিন্দে জিনিস কিনতে হয়। আল্লাহ, আমি জানি না আমার কোন পাপ আছে কিনা, ওইটার খেসারত আমি এখনো দিতেছি। তো ওই সতীন শব্দটা আমার পছন্দ না। আমার এখনো ওই জিনিসটা আমার ভিতরে স্বভাবে আছে। আমি যে জিনিসটা পছন্দ করি ওটা যদি আরেকজন ধরে, এটা আমার পছন্দ না। আমি অন্য জিনিস দিয়ে দেই, কিন্তু ওই জিনিসটা আমি দিতে চাই না। আমার হাজবেন্ড আরেকটা নারীর সাথে থাকতেছে, খাইতেছে, ঘুরতেছে আমার চোখের সামনে। আমার অফিস কিন্তু আমার হাজবেন্ডের বাড়ির থেকে 2 মিনিটের রাস্তা। আমার চোখের সামনে দিয়া সে যাচ্ছে, ঘুরতেছে, আমি ইজি দেখতেছি। সে বলতে পারবো না আমি তারে কখনো, আমি বলছি যে আমি তারে সবসময় আপনি করে বলি, আমি তুমি করে তারে বলতে পারি না যে আপনি ওরে নিয়ে এটা করছেন, আমার নিয়ে করলেন না কেন, আমার নিলেন না কেন, আমি কখনো বলিনি। এটা বলার অধিকার কিন্তু আপনার নাই জ্যোতি, কারণ আপনি জেনে শুনে বিয়ে বসছেন। এখন আমি যদি সাপোজ ওই জিনিসটা নিয়ে আমি একটা ঝগড়া করি, 10 জন কিন্তু সেটা বলে ওই জায়গা থেকে আগায় গেছে। জ্যোতি তুই তো এখন অন্য ডাইমেনশন, জ্যোতি তুই তো জেনে শুনে গেছিস, ওই যে কথাটা একটু বন্ধ কর। ওইটা ইটস ফল্ট, এটা অন্যায় যে একজন বিবাহিত মানুষকে জানাশোনার পরে বিয়ে করা। বাট দিনের পর দিন একটা মানুষ যদি উস্কাতে থাকে, তাকে যদি বিভিন্নভাবে প্যাম্পার্ড করতে থাকে, এরকম একজন ঘর পোড়া একজন মানুষ একটা সময় কিন্তু সারেন্ডার করেই বসে যে আমার মাথা নিচে ছাদ থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারা করেন না? যারা এঞ্জেল, যারা ফেরেশতা। সাধারণ মানুষ কিন্তু বহুদিন নিজেকে আটকে রাখতে পারে না, দিনের পর দিন আটকাতে রাখতে। কারণ এই মেয়েটি ডিপ্রাইভ হওয়ার পর, স্পেশালি যে ঘটনার কারণে সেই মেয়েটি সংসার ছেড়ে আসে, প্রথম সম্পর্কটা, এখনো কিন্তু তার প্রথম সম্পর্কে স্বামীর বিরুদ্ধে কোন রকমের কোনো এলিগেশন নাই। বাট যে মারাত্মক এলিগেশনের কারণে সংসার ছেড়ে আসে সেটা হচ্ছে তার ভাসু তাকে অবৈধভাবে সম্পর্ক
সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল, সেখান থেকে বাঁচার জন্য কিন্তু সে মেয়েটি চলে আসে। স্পেশালি এমন একটা মুহূর্তে যখন স্বামী তার পক্ষ নেয়নি, বরং তার ভাইকে পক্ষ অবলম্বন করে কথা বলেছে যে তুমি তো জানোই যে তো এই মেয়েটি তোমাকে পাত্তা দিচ্ছে না, তারপর যাচ্ছ কেন। এটাতে শুনে বুঝে গেছে এই মেয়েটি যে তার অনার, তার প্রেস্টিজ, তার ডিগনিটি সেই মানুষটির কাছে নাই। যে মানুষটির কাছে তার সতীত্বের ডিগনিটি নেই, তার কাছে থাকে কোন ভরসায়? সে যদি ফেরেশতাও হয় তার কাছে তারপরে থাকা যায় না। একটা যদি ঘরের পিশাচও হয় তাও থাকা যায় যদি সেই স্বামীটা তার স্ত্রীর ডিগনিটি, তার সম্মানটা, স্পেশালি তার সতীত্ব, তার আব্রুকে আটকে রাখার, সেটাকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখে। সেই কারণে কিন্তু পূর্বতন সম্পর্ক থেকে মেয়েটি সরে আসে। সরে আসার পর কিন্তু বিয়ে বসেনি বা কোনো রকমের সম্পর্কে বা কোনো প্রেম ভালোবাসা জড়িয়ে পড়েনি। 10 বছর ওয়েট করেছে, ফাইনালি পোক করতেছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। আমরা কিন্তু তাকে চেজ করেছি, তাকে চ্যালেঞ্জ করেছি যে কেন তুমি জানার পরে সম্পর্কে জড়িয়ে পড়লে। কিন্তু এটাও তো সত্য, যদি ফেরেশতা না হয়, সাধারণ মানুষ যদি হয় কোনো মানুষ, তখন কিন্তু 2 বাচ্চা নিয়ে স্ট্রাগল করতেছে, তখন একটা না একটা পর্যায়ে কিন্তু সে মানসিকভাবে দুর্বল হয়েই পড়ে যে কিছু হোক আর না হোক আমার মাথা নিচে ছাদটা, উপরে ছাদটা থাকুক। কিন্তু এই মেয়েটি কিন্তু কোনোভাবেই এই ছেলেটির মহতাজ কখনোই হয়নি। কখনোই কিন্তু বলেনি যে তুই আমার বাচ্চার দুধ কিনে দে, আমার বাচ্চার গেঞ্জির কালারটা কি হবে, কোনো কিছুই জানে না। সমস্ত কিছু কিন্তু এক হাতে নিজের মতো করে সে কন্টিনিউ করে যাচ্ছে। এবং ওই মেয়েটির দীর্ঘ নিঃশ্বাসের কারণ যেন না হয়, সে কারণে কিন্তু মেয়েটির ঘরের মধ্যেও প্রবেশ করছে না, তার সম্পত্তির কোনোভাবে দাবিদার হচ্ছে না, এবং নিজের কষ্ট, নিজের পরিশ্রম দিয়ে পরিবারটাকে চালিয়ে যাচ্ছে। ভরসা এবং আত্মবিশ্বাসের জায়গা একটাই যে অ্যাটলিস্ট আমার মাথার উপরে ছাদ আছে। মেয়েটিকে খুবই হালকাভাবে, খুবই সাধারণভাবে, খুবই নোংরাভাবে দেখবার কিন্তু কোনো সুযোগ নাই। আমি এতেশাম যতটুকু গল্প শুনেছি, আমি যদি কথাগুলো যদি সত্য হয়ে থাকে, আমি বিশ্বাস করে বলতেছি যে ডেফিনেটলি না। আপনি যত সহজে সরলীকরণ করে মেয়েটির বদনাম করতেই পারি এই ফেসবুকে, বাট বিশ্বাস করুন এত সহজভাবে মেয়েটিকে কোনোভাবে ট্রিগার করার, অপমান করার, অপদস্থ করার সুযোগ কিন্তু নাই। কারণ এই ছেলেটি মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি পালন করেছে বলে মনে হয়নি। যতটুকু শুনলাম তার কাছে সব করেছে এক হাতে, কোনোভাবেই তার মহতাজ হয়নি। কোনোদিন বলেওনি যে তুমি আসনি কেন, কখনো বলেনি তুমি এখন যাচ্ছ কেন। একটা সম্পর্কে বারবার পোক করতে 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 একটা পর্যায়ে মেয়েটি দুর্বল হয়ে তার সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে গেছে। যে ভুবুকার, যে ভেতরে যে লালায়িত ব্যাপারটা ছিল একজন পার্টনারের, একজন ভালোবাসার মানুষের, সে কারণে হয়তো নিজে বশীকরণ হয়েছে। কিন্তু কোনোভাবেই তার সম্পর্ক নষ্ট হয়ে যাক, সেখানে সে খবরদারি করুক, সেখানে সে ভাগ বসাক, সতীনের সংসারের কোনো একটা অধিকার নেই, সে চেষ্টা কিন্তু কখনোই মেয়েটি করেনি। সো একেবারেই সরলীকরণ করবেন না, আমি অনুরোধ করতেছি। একেবারেই খারাপভাবে দেখবার কোনো সুযোগ কিন্তু এখানে নাই, বরং তার যে ফাইটিং স্পিরিট সেটাকে সম্মান করার সুযোগ আছে। Absolutely. যে তুই যা করবি কর, তুই আমার সামনে দিয়ে হেঁটে গেলে তোকে আমি বলবো না যে আমার বাচ্চার এটা লাগবে, তুই আমাকে দিয়ে যা। রাদার আমি জ্যোতি, আমার ক্ষমতা আছে, আমি জান প্রাণ ছেড়ে দিয়ে আমার কলিজা টুকরা সন্তান তাদেরকে আমি পারওয়ারিশ করার সমস্ত দায়িত্ব নেব। স্পেশালি এট দ্য সেম টাইম যদি ওর কথা সত্য হয়ে থাকে, এই অভিশপ্ত এই জীবন, সত্যিকার অর্থে অভিশপ্ত এই জীবন মেয়েটি না পাওয়ার পরে তার কুখে, তার জঠর আরেকটি সন্তান জন্ম দিয়ে যায় এই ছেলেটি, যে ছেলেটির নাম সে বলতেছে। সেই ছেলেটির পারওয়ারিশ করার জন্য সেই স্বামীর মহতাজ সে হয়নি, নিজেই পুরো দায়িত্ব সে পালন করতেছে। সো এই মেয়েটিকে কিন্তু একেবারেই সরলভাবে, মোটা দাগে খারাপ বলার সুযোগ নাই। বলার আগে 10 বার ভাবা উচিত এই জায়গা থাকলে আপনি কি করতেন। ওকে, তারপর যদি 2022 থেকে সে টোটালি তার তরফ থেকে আমি 10 টাকাও পাইনি। ওকে, আচ্ছা, তারপর আমি তারে কিছু বলিনি। যখন 21 বিয়ে হলো, 22 থেকে কোনো কি নাই। 21 হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ 22 কোনো 6 মাস, এটা তো কোনো বিষয় না। তারপর 22 থেকে যখন তার মা আর কি, তার সংসারের সবকিছু হচ্ছে তার মা, মানে তার মার হাতে থেকে সে 10 টাকা নিয়ে তার একটা সিগারেট খাইতে হয়। আচ্ছা, যখন শুনছে বিয়ে করছে, আমার বিষয় জানতে পারছে, তারা কিন্তু আজকের দিন পর্যন্ত আমার একটা যদি গালিও দিত, আমার ভিতর কোনো দুঃখ থাকতো না। হ্যাঁ, আমি অন্যায় করছি, তার জন্য আমার এই জিনিসটা তারা বলছে। এখন তাদের ছেলে অন্যায় করেই যেতেছে, আমিও অন্যায় করেই যেতেছে, তারা পিছের থেকে ক্ষতি করতেছে। কারণ কি, তাদের বাড়ি আছে, তাদের টাকা পয়সার আমি যদি এখনো বলি ইনস্টল, আজকের দিন আমি সবার সামনে, জানি না এটা কত লোক দেখতেছে বা জানতেছে, আমি যদি আমার এই রেকর্ডটা কতদিন আপনাদের কাছে থাকবে তাও আমি জানি। সারা জীবন আমি এমন সিচুয়েশন, এখন আমি আমার মাথায় আজকের দিন অবধি ঘুরে আমি আত্মহত্যা করি। যখন আমি 2টা ছেলে চিন্তা করি, তখন আমি বলি যে না, বন্ধ করে দেবো জ্যোতি। তখন আমি চিন্তা করি যে না, আমি যখন চলে যাবো তখন তো আমার 2 ছেলে অনুষ্ঠান বন্ধ করে দেবো। আমার বড় আমি ছেলে অনুষ্ঠান বন্ধ করে দেব না। তখন আমার বড় ছেলে আজকেও আমাকে বলে যে তুমি বাদ দাও। দাঁড়া, এই ঘটনার পুনরাবৃত্তি, এই কথার পুনরাবৃত্তি কখনো হবে?
এটা অনেক বাজে একটা রোগ, ব্রেনের মধ্যে যদি ঢুকে যায় হারামি, এটা ঢুকে যাবে, তোকে শেষ করে দিবে। আর কোনোদিন মাথায় আসবে এটা? না। হ্যাঁ, দাঁড়া, মাইক্রোফোনের কাছে যা, এই যে এই মাইক্রোফোনের কাছে যা, এই মাইক্রোফোনের কাছে যা, এই যে তোর মাইক্রোফোন, এই যে। আর ব্রেনে আসবে এই কথা? না না, আসবে না। বড় সন্তানের বয়স কত এখন? এই যে 15 শেষে 16তে পড়বে। আর ছোটটা 10 মাস। আর ওর ঘরে যেটা আসলো ওর ঘরেরটাই 10 মাস। 10 মাস। কি করবে ওরা? ওরা তো আবার শালা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। তুই যে ওই যে ইসে যাস, যে ওই যে কোন জায়গাতে পছন্দ করিস, টেস্টি, ওরে যে টোকাইগুলো ঘুরে থেকে উপর থেকে দেখবি, যখন একবারের জায়গায় যে 10 বার মরবি, তখন ওই যে পাশে মানুষের কাছে খাবার চেয়ে বেড়ায়, লাথি ঘুষি খায়, ওই জায়গায় দিয়ে যাবি? হ্যাঁ, আর বলবি এই কথা? কে তুই? না ফাইটার, এখানে যুদ্ধ করে সবকিছু করতেছিস। যতক্ষণ নিঃশ্বাস আছে তোর, ততক্ষণ ট্রাই করবি। করবি না? করবি না? হ্যাঁ, তোর প্রাণের টিএসসি কে যদি পরপার থেকে দেখিস, আর তোর বাচ্চাগুলো 11-12 মাস তখন বয়স, ওর বয়স 17 বছর, ওই রাস্তার পাশে যে কুকুরের সাথে শেয়ার করে আবর্জনার খাবার খাবে, সহ্য করতে পারবি? ব্রেনের মধ্যে ভাব আর সুযোগ দিবি এই ভাবনাটার? হ্যাঁ, আর বলবি কখনো কারোর সামনে? এখানে তো না, কারোর সামনে কখনো বলবি এই কথা? না। তুই তো ফাইটার, তুই তো যুদ্ধ করতেছিস। আমার কাছে তুই অনেক সম্মানের, জ্যোতি। আমি জানি যে কারো সংসারে গেছো, সেই সেটাও তোকে বলেছি, পাশাপাশি এটাও বলতেছি, আমার কাছে অনেক শ্রদ্ধার তুই। আমি তোর পার্সোনালিটি অনেক পছন্দ করেছি, তোর ডিগনিটি, তোর যে নিজে থেকে ফাইট করার যে চেষ্টা, সেটাকে আমি অনেক পছন্দ করেছি। এটা অনেক সম্মানের। তুই বহু মানুষের চেয়ে মূল্যবান। তুই সব পরীক্ষায় যদি ফেলো হোস, বোন হিসাবে, বউ হিসাবে, বাট তুই এক পরীক্ষা অনেক বেশি উত্তীর্ণ, সেটা হচ্ছে তুই মা। তুই সফল 100%। বিশ্বাস কর, এই সফলতার জন্য সমস্ত পাপ তোর ধুয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে যাবে যদি তুই অন্যায় কিছু করিস মা হিসাবে। এবং অবশ্যই মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর সমস্ত পাপ তিনি ক্ষমা করে দিবেন, শুধু তুই 2 বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য যে ফাইট করতেছিস সেজন্য। শালা কি বললি তুই? এটা করবি? এটা? হ্যাঁ, নে বাকি এখন বল, এখন কি করতে চাস সেটা বল। ওই সবের গল্প বাদ দে, ওদের এখন কি করতে চাস? তো ছোট ছেলে হয়েছে আপনার 2023-এ সেপ্টেম্বরের 23 তারিখ। 2022 সালে যখন আমি 2023-এ যখন আমি প্রেগনেন্ট, 22 থেকে তো তার কোনো ফিনান্সিয়াল কোনো কিছু নেই, এমনি চলাফেরা ভালো। আমি কখনো তার টাকা পয়সা নিয়ে কোনো কিছু নিয়ে আমি কখনো ওর গল্প ঠিক আছে, ওকে ডান। বর্তমান পরিস্থিতিতে আসি। 23 সালে যখন আমি প্রেগনেন্ট, জুন মাসের 9 তারিখে আপনার 8 তারিখে রাত্রে 2টা পর্যন্ত সে আমার অফিসে ছিল। আমার অফিসে কাজ চলতেছে নাইট, আমি প্রেগনেন্ট, আমার অবস্থা খুবই খারাপ। তখন ডাক্তার থেকে আর কি আমার টোটালি গাড়ি ঘোড়া ওঠানামা নিষেধ করে দিছে। এখন আমার টেক করতো একটা সেকেন্ড, যে মানুষ কোন ট্র্যাকে আছে লাস্ট 10টা। আচ্ছা, আমাকে কি একটু ফোন? আমি আসলে আমাদের তো চার শেষের দিকে দেখ, শেষ 10টা মানুষ কোন ট্র্যাকে আছে আসলে। আচ্ছা, তুষার লিখেছেন আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। থ্যাঙ্কস তুষার। আব্দুল্লাহ লিখেছেন আপু আপনার জন্য দোয়া, আল্লাহ আপনাকে উত্তম জীবন দান করুক। আব্দুল মোমিন লিখেছেন অনেক আগে দেখতাম, বহু বছর, আজকে দেখে খুবই ভালো লাগলো। ইমরান লিখেছেন হাই বস। তারপরে সিনথিয়া লিখেছেন আচ্ছা, তারপর নওয়াজ শরীফ আছেন আল্লাহ তাআলা সবাইকে ভালো কিছু করার তৌফিক দেখ। সুমন লিখেছেন আত্মহত্যা এটা কোনো সমাধান না, নিজেকে তৈরি করেন আর ওকে দেখিয়ে দিন যে আপনিও পারেন। তারপরে নাদিম বিন সাইদ আছেন। তারপরে অ্যাপল লিখেছেন বাস্তবতা অনেক কঠিন। লিমন লিখেছেন একদম তাই। আচ্ছা, এখানটাতে খুব সুন্দর একটা কমেন্ট এসছে। নওয়াজ লিখেছেন এই অনুষ্ঠান থেকে প্রত্যেক দিনই নতুন নতুন অভিজ্ঞতা হয়। এই কথাটা কিন্তু খুবই সত্য, এটা খুবই সত্য একটা কথা যে প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা হয়। ন্যানি শিরিন লিখেছেন। তারপরে আছেন আবির হাসান, সো স্যাড ফর এভরিথিং মনির লিখেছেন। তারপরে কুড়িগ্রাম থেকে আছেন অনেকেই। আচ্ছা, তারপরে আচ্ছা 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 দ্যাটস ইট। মানে পিপল ইন ট্রন নাকি না কারো কোনো অবজেকশন আছে লাস্ট 30 মিনিটস? আচ্ছা, রুবেল হাওলাদার লিখেছেন গুরু আমার মনে হয় মেয়েটা অনেক জেদি।
আজকের অতিথি কি মেনে নিতেন যদি ওনার বোনের সাথে ওনার বোন জামাইও এইরকম করতো? ওকে, মকবুল আছেন, বলেছেন আচ্ছা ঠিক আছে, অনেকে শোতে আসতে চান, খুবই ভালো কথা। ওকে, আমরা শেষের দিকে আসতে চাই। যদি বর্তমানে কি অবস্থা? বর্তমানে হচ্ছে 2023-এ যখন আমি প্রেগনেন্ট হই, তখন আমার বাসা তো তেজগাঁও, তখন আমার মতিঝিল থেকে আসা যাওয়া সামহাও আমি তো গাড়ি ছাড়া আসতে পারবো না। তো আমি আপনার অলরেডি 6 মাসের যখন পড়ছে আর কি, তখন থেকে আমি অলরেডি 2বার 8 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। ওইখানেও তার কোনো আমি সেটা তো আমি সেটা তো আপনার বললাম, এগুলো আমরা অলরেডি বুঝে গেছি। এখন বর্তমান অবস্থা আর কোনো কিছু গল্প দাও। জুন মাসের 9 তারিখে আপনার আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি সরাই ফেলাইলো। সরাই ফেলাইছে বলতে তারা সচরাচর দিনে ঘুমায়, রাত্র হইলে জাগ না থাকে। তা আমি নর্মালি যেভাবে চলি আর কি, মানে তারা দিনে একদম সারা দিন কোনো খোঁজ খবর পাবেন না, রাত্র হইলো তাদেরকে পাওয়া যায়, মানে একটু পুরান ঢাকার এরিয়া ওখানকার মতো। আমি নর্মালি মনে করছি হয়তো বা ঘুমে, মানে আমি রাগ ধরে 2-3 দিন তেমন একটা কোনো খোঁজ খবর নেই, যে আমি অসুস্থ শরীর নিয়ে অফিসের মধ্যে থাকতাছি, এই লোকের কোনো খবর নেই, মানে আমার ভিতরে একটু রাগ ধরছে। তো 4-5 দিন পর আমি তার খোঁজ করতে বের হই যে আসলে কি লোকটা তখন মনে করেন কারো থেকে আমি কোনো ইনফরমেশন মানে একটা ব্যক্তি মারা গেল তো তার একটা খবর আসে যে ওই ব্যক্তিটা মারা গেছে, তারও কোনো খবর নেই। তখন 12 দিনের মাথায় আমি তার খবর পাই তার রিহাবে আটকাইছে। কি করে? সে কি কোনোভাবে অ্যাডিক্টেড ছিল? না, সে কোনো অ্যাডিক্টেড ছিল না, সে শুধু সিগারেট আর চা খায়, আর কিছু খায় না। তো সে কোনো নেশা বলতে তার লাইফে কিছু নেই। আচ্ছা, কিন্তু তারপর তাকে রিহাবে আটকাইছে। তখন আমি রিহাবে আমার অল ফ্যামিলি, আমার 14 খানদানে এই রেকর্ড নেই। আচ্ছা, রিহাবেতে কারা যায় নেশাখোর আমি যতটুকু জানি। তখন মনে করেন আমার এরিয়া মতিঝিল এরিয়া, মানে আমি যাদেরকে চিনি ছোট বড় যাই আছে সবার সাথে আমি এই জিনিসটা নিয়ে ঘোরাঘুরি করতেছি যে আসলে রিহাবে নিতেছে কোন রিহাব। এখন রিহাব এমন একটা জিনিস, মানে ওইখানে হলো সবচেয়ে বেলে বউর প্রাধান্যটা বেশি। ওই যে তার বড় বউ খুব কিছু বুঝে না, ওই বুঝে না বাবু কিন্তু তার রিহাবে নিছে, এবং কি আমার শাশুড়ি আর আমার ওই সতীনে জড়িত। আচ্ছা যাক নিছে, আমি তো একটা জানি না। তো সামহাও আমি রিহাব ভিতরে আমি 2-3টা জায়গায় খুঁজেও করছি। এখন ইনস্টল নির্দিষ্ট একটা ঠিকানা ছাড়া তো একটা লোকের খুঁজে পাওয়া যায় না। আমি প্রেগনেন্ট, এখন ওই অবস্থায় আমি কি আমার নিজের জানের চিন্তা করবো না আমার যে সন্তানটা দুনিয়াতে আছে তার চিন্তা করবো, না আমি আমার হাজবেন্ডের চিন্তা করবো? আমি কোনটা করবো? আমার করণীয় কোনটা? তখন আমি ভিতরে অনেক ট্রাই করছি যে আসলে কোন জায়গাটায় আছে। তো রিহাব তো বাংলাদেশে অভাব নেই। আমি রামপুরা খোঁজ করছি, বনশ্রী খোঁজ করছি, সাভার খোঁজ করছি, বাড্ডা খোঁজ করছি, তারপর হচ্ছে আপনার ড্যামরা খোঁজ করছি, কোথাও আমি পাই না। যদি বর্তমান কি অবস্থা তোমার? বর্তমানে হচ্ছে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওকে, আচ্ছা, এখন সে কি ডিভোর্স দিছে না দিছে তাও আমি ভাই কিছু জানি না। সম্পর্ক নাই? সম্পর্ক রিহাবের থেকে আমার তার সাথে দূরত্ব। কত বছর? গত বছর আপনার জুনের 9 তারিখে নিছে। তার মানে 1 বছরের উপরে। হ্যাঁ, আমি প্রেগনেন্ট অবস্থায় তার 1 বছর অলমোস্ট 1 বছরই তার সাথে। বাচ্চার বয়স 10 মাস চলে। তুমি না চাইতে তো বাচ্চাটা সে চাইছিল? সে চাইছে এবং সবসময় বলছে আমি তারে বিশ্বাস করি না। এখন বিশ্বাস করি না মানে আমি তারে বিশ্বাস করি না দেখে আমি বাচ্চা নেই না, বাধ্য হয়ে বাচ্চা নিতে। হ্যাঁ, তখন আমি তার প্রশ্ন করছি যে যেখানে আমার পায়ের নিচে মাটি নাই সেখানে আমার বাচ্চা নেই, আমি মমি সিং এর মতন কি রাস্তায় ঘুরবো? আমি এটা পারবো, আমি তার এটা বলছি। তখন এক পর্যায়ে সে মানে একটা জিনিস, যাই হোক বাচ্চাটা নেওয়া। এখন কিভাবে সার্ভাইভ করতেছে? এখন তার কোন রিহাবের থেকে তার জানুয়ারির 29 তারিখ আনা হয়েছে, 24 জানুয়ারির 29 তারিখে। তা আনার পর সে হাজবেন্ড হিসাবে হোক বা আমার সন্তানের বাপ হিসাবে হোক, আমি আমার কথা এখনো বলি আমার দরকার নাই। আমার লাইফে আমার অপশনই তার লাইফে কোনো প্রয়োজন নাই। আমার বিন্দু পরিমাণ আমার মনে কোনো দুঃখ নাই। আমার দুঃখ একটাই, আমার সন্তানটারে কেন সে বাপ ছাড়া করল। তার মা আমার বাচ্চাটা মাইরে ফেলানোর চেষ্টা পর্যন্ত করছে। এটা কিভাবে? এটা হচ্ছে, এবং কি আমার বড় সন্তানরাও এমন ব্রেন ওয়াশ করছে। তার মেয়ে, মানে আমার সতীনের মেয়ে, আমার বড় ছেলে আত্মহত্যা করতে গেছে। অনেক ছোট। এখন একটা সন্তান যত ইয়া থাকুক, বাংলার বুকে এমন সন্তান তৈরি হয় না তার মান নেগেটিভ শুনবে। এটা ট্রু। আমার মনে হয় না এটা এই সন্তান তৈরি হয়েছে। সে সন্তান যদি নেশাখোর হয়, চুরিও করে, দিন শেষে কিন্তু মার কোনো মা যদি খারাপও হয়, আমি যদি বাজারের পণ্য থাকি শুনতে পারে না, আমি তাদের কাছে বাজারের পণ্য হইতে পারি, আমার বড় সন্তানের কাছে না। আমার ছেলের সাথে হচ্ছে আমার সতীনের মেয়ের লোকে ফেসবুকে অ্যাড। কি
কি বলতো? এখন কি বলছে আমি তো প্রথম জানি না। যখন আমার ডেলিভারি যখন কাছায় আসছে, তখন আমার ছেলে, যখন আমার 8 মাস গিয়ে 9 মাসে পড়ছে, তখন আমার ছেলে আমার বড় ভাগ্নিরে মেসেজ দিছে, এই বাচ্চা দুনিয়াতে আসলে আমার ছেলে আত্মহত্যা করবে। তা আমি মা হইয়া আমি 8 মাস গিয়ে যখন আমার 9 মাসের অবস্থা আমি থাকি, আপনারা বলেন আমি তখন কি করব? আমার নাই হাজবেন্ড, তারা সরাই ফেলাইছে। আমি অসুস্থতার কারণে আমি কাজ করতে পারতাছি না, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, এভরিথিং আমার সমস্যা হইতেছে। কিন্তু আমি গর্ভের সন্তান কি করবো? আমার দুনিয়াতে যে সন্তান আছে আমি সেই সন্তান কি করবো? আমি তখন জানি না যে আমার সতীনের মেয়ের সাথে, যে আমার সতীনের মেয়ে যে নেগেটিভ কথা আমার ছেলেরা বলে, এটা আমি জানতাম না। কারণ আমি এখনো বলি ওদের জন্য আমার কোনো বদদোয়া নাই, আমি দোয়া করে আল্লাহ ভালো থাকুক। আমি আমার সতীনের বড় ছেলে ছোটটার আমি দেখি না বলতে আমি মানে রাগ করে তার সাথে দেখা করি না। মেয়ে ছেলে দুটোটাই আমার সাথে আসছে, খাইছে, ঘুরছি ফিরছি, আমাকে যথেষ্ট পরিমাণ যতটুকু দিছে আমাকে সম্মান করছে। আমি এখনো বলি ওরা ভালো থাকুক। কিন্তু একটা কথা, আমি সোহেলের কাছে আমার আক্ষেপ, আমার তার ফ্যামিলির প্রতি কোনো আক্ষেপ নাই, আমার তার বাড়ি গাড়ির উপরে কোনো আক্ষেপ নাই। আপনি যেহেতু কখনো যান না, আমি তাকে বলছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি তার এটাও বলছি, দরকার লাগলে আমার ইসলামে লিখিত নেন, আমি কখনো আপনার বাসায় যাব না, আমি আপনার বাড়িতে যাব না। যদি আমি কোনোদিন সম্মান পাই, আপনি যদি আমার সম্মান ভাবে নেন, তখনই আমি যাব। আর যদি সম্মান না দিতে পারেন, এই টানা হেসরা আমার দ্বারাই হবে না। আমি বিয়ে বসতে পারি সতীনের সংসারে, আমি বললাম না, আমি কখনো তারে বলি নেই আমার এই জিনিস, সে আজও বলতে পারবে না আমার বাজার করতে কয় টাকা লাগে, আমার সংসারে চাল কয় কেজি লাগে, সে কিচ্ছু বলতে পারবো। এখন আপনারাই বুঝানেন সে আমাকে কি দিছে। যখন আমার সন্তানে মেসেজ দেয় আমার ভাগ্নিকে সে আত্মহত্যা করবে, আমার ভাগ্নি রাত্রে 2টা বাজে আমার মেসেজ দেয়, আন্টি আফিফে তো এই কথা। এখন আপনারা বলেন আমি ওই সিচুয়েশন আমি কোন সন্তান বাঁচাবো? আমি কি গর্ভেরটারে বাঁচাবো না যেটা দুনিয়াতে আছে সেই বাচ্চা বাঁচাবো? এবং কি আমি যাতে ডেলিভারির সময় 1 টাকা হেল্প কারো কাছে না, সেই ক্ষেত্রে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার ফিনান্সের দিক দিয়ে তারা আমার ক্ষতি করছে। আমার ডেলিভারির সময় আমি হাজার টাকা মানুষের দিয়েছি নিছি। আমার দৈনিক চায়ের বিল, আমার অফিসের সামনে যে চায়ের দোকান, সে বলতে পারে আমার চা নাস্তার বিল কয় টাকা। আমি সেই যদি 10 টাকার জন্য আমি বুবা, এবং কি আমি 10 টাকা আমি কোনো কারোর থেকে একটা হেল্প পাইনি না। এখন আমার স্বামী থেকে তো আমার কোনো পুরুষ আসবে না হেল্প করার জন্য। সেজন্য বলি যে মানুষের জীবনে বিয়ে বেলে ভালো, কিন্তু আমি মনে করি না, দুষ্ট গোয়াল থাকার চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আজকে স্বামীর মতন যদি স্বামী থেকে যদি আমার 5টা পুরুষের খারাপ কথা শুনতে, সেই স্বামীটা আমি কি করবো? আমি দেহের শান্তির জন্য তার কাছে যাই নাই, আমি মানসিক শান্তির জন্য গেছি। এখন আমার সে এমন মানসিক শান্তি দিছে যেটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি যতে বহন করব। সে পারবে, সে ইনস্টল পারতেছে। কিন্তু আমি এখনো বলি আমি তারে খুব সম্মান করি, রেসপেক্ট করি। আমি আইজও তারে রাস্তাঘাট বলেন, ঘাট বলেন, আমার অফিস থেকে তার বাসায় যেতে 2 থেকে 3 মিনিট। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, তারে বাসার থেকে কলার ধইরাই না আগে পিটাইলে তো একচোট। আমার সমাধান কোনটা? ডিভোর্স? আপনি বলেন আমার সমাধান কোনটা? লাস্ট ফিনিশিং ডিভোর্স। তা আমার সন্তান সে কি করবে? এটা আমি সবার কাছে আজকে প্রশ্ন দিলাম, আমার সন্তান কি করবে? আমি তো সন্তান কোথা থেকে নিয়ে আসি নাই, আমি একা তৈরিও করিনি। কিন্তু ডিভোর্সের কথাও কি সে আপনাকে বলছে? ডিভোর্সের কথা সে আমাকে বলে নাই, সে বললাম না একটু চুপচাপ, তো সে সব কথা ক্লিয়ার বলে না। আর সবচেয়ে বড় কথা হলো সে তার মার বিষয় এবং কি তার ওই ওয়াইফের বিষয় সব কথা আমার বলেন। আচ্ছা, একদম লাস্ট কনভারসেশনে আপনাদের কি কথা হয়েছে? লাস্ট কনভারসেশন হচ্ছে আমার কতদিন আগে? এই জুন মাসের 5 তারিখে সে আমার বাসায় গেছে। এই যে গত মাসে জুন মাসের 5 তারিখে সে আমার বাসায় গেছে। তা আমি রাগ করে অনেকদিন ধরে তার সাথে কোনো কথা বলি না। 5 তারিখে যাওয়ার পর আমার মার সাথে সে কথা বলছে, আমার সাথে না। আমি কথা বলি না, আমি বাসার নিচে দাঁড়াইছিলাম। আমার মারে খুব সুন্দর কথা বলেছে, যেটা বাংলার বুকে আরো কোনো মা শুনে কিনা আমি জানি না। আমার মা খুব ধন্য, আমার মতন মেয়ে গর্বে নিয়া, আর আমি ধন্য তার মতন স্বামী পেয়ে। কি বলছে? সে আমার মাকে বোঝাইছে সে তার ফ্যামিলির চাপ সহ্য করতে পারতাছে না, তার মার সাথে সে টক্কর দিয়া হোক কোনো দিক দিয়ে সে পারতাছে না, এবং কি তার যে ওয়াইফ তার সাথে সে পারতাছে না। এখন ফিনিশিং হচ্ছে সে আমাকে ডিভোর্স দিবে। তা খুব সুন্দর পুরস্কার। এখন তখন আমার মা বলছে, বাবা তুমি যখন বিয়ে করতে আসছিলে আমি কিন্তু তোমার নিষেধ করছি, তখন তুমি আমার বাবা কি উত্তর দিছো যে আমার মেয়ে কিন্তু পুরা কপাল, আমার মেয়ের যে পুরা কপাল দিয়ে থাকুক, নতুন করে বাবা আর তুমি পুরায়ও না। তুমি আমার কি উত্তর দিছো আব্বা? তুমি কইছো, মা
আমি সোহেল যদি বাইচা থাকি জ্যোতিরে কোনোদিন ফালামু না। কথাটা আমি বলছিলাম না, তুমি বলছিলে, আম্মা আমি বলছি। তা আজকে তুমি আমার মেয়েরে নেওয়ার পরের থেকে আমার মেয়ে ছিল কই, আসছে কই? উত্তর কি দিচ্ছে? তখন সে বুবা, উত্তর তার কোনো অ্যান্সার আসে নাই। কি উত্তর দিবে? সে কিচ্ছু বলে নাই। হ্যাঁ, এখন ডেলিভারি একটু বলি, ওটা আপনার আমার ছেলে যখন আত্মহত্যা করছে, পুরোপুরি আমার ছেলে প্রিপারেশন নিয়েছে সে আত্মহত্যা করবে। আমার ডেলিভারির সময় মাত্র 27 দিন বাকি, 27 দিন বাকি। যখন আমি দেখছি এখন আমার ছেলে বড় হয়েছে, যতক আমি তো মা, সোহেল তো চলে গেছে রিহাবে থাকুক যেখানে, সে তার মার প্রত্যেক মাসে 45,000। বাদ দে জ্যোতি, কেমন আছিস এখন? বাদ দে, একদম বাদ দে সব। আমার ছেলেকে লাস্টে আমি মা হয়ে আমার সন্তানের পাও ধরি। আমি ওটিতে ঢুকি, আমি একটা কুত্তা পাই নাই, না পাইছি স্বামী, না পাইছি আমার সন্তান। ওটিতে যখন লোক জিজ্ঞাসা করে যে আপনার হাজবেন্ড কো, আমি মিথ্যা কথা বলছি। আমি বলছি বাইরে আছে। তোর বাচ্চার পা ধরে কি বলছিস? বাচ্চার পা ধরছে, বাপ আমি কোনো কিছু তগতে না জানায় কিছু করিনি বাবা, আর এই মুহূর্তে বাবা আমি তো কিছু করতে পারবো না। তুই কইছিস আজকের থেকে আরো আগে কইতে, আমি কইটা ফেলাইতে পাপ হইল, আমার সন্তান তো বেঁচে থাকতো। এখন আমার চোখের সামনে আমি একটা সন্তান দুনিয়াতে আনবো, আরেক সন্তান আমার ফাঁসিতে ঝুলে থাকবো। তাই ওই সেম সিচুয়েশন আমাদের বাসার পাশে ঠিক এরকম একটা ঘটনা হচ্ছে। যখন আমার ছেলে এই জিনিসটা উচ্চারণ করছে, আমার মাথার মধ্যে ওইটাই ঘুরতেছে। স্বাভাবিক। ওই সিচুয়েশনে আমার ডেলিভারির 22 দিন আগে আমার ছোট ছেলে গর্ভাবস্থায় কি উল্টায় বললি গেছে। বাচ্চারা তখন আমি বলছি, বাবা এই মুহূর্তে বাপ তুই আমার কিছু কইস না। আর মানুষের 5-6টা ছেলে মেয়ে থাকে না, থাকে, আমি কি বাপে ফালাই হয়ে যায়, মা কি ফালায় না। আর আমি তোর আব্বুর থেকে আসার পরের থেকে আমি তোরে 1 বছর 2 বছর 1 মাস না 2 মাস বয়সের সময় আমি চলে আসছি। এই পর্যন্ত আমি তোর কোন চাহিদা বাবা পূরণ করিনি। 1 মাস বয়স থাকা অবস্থায় আগের সংসার থেকে চলে আসে, রাইট? আমি হ্যাঁ, আমার আগের হাজবেন্ড তো 2 বছর মনে 1 মাস না 2 মাস হইব আমি। তারপর থেকে তো একাই টানতেছে সব। হ্যাঁ, আমার বড় ছেলে আমি একা তাকে বলছো টানছি। যে কোনটা চাহিদা অপূর্ণ রেখেছি? হ্যাঁ, তো আমি কি বলছি বললো? আমার ছেলে যে তোমার, আমি কইছি বাবা তোর কোন জিনিসটা আমি দিন, ওই জিনিসটা আমারে কো। কি বললো? মা সব দিছ। আমি কি তাহলে বাবা তোর সমস্যা কি? আল্লাহ আমার ছেলে দেখ মেয়ে হোক, আমি তোর জানি না কি হইব, তোর ভাই হোক বোন হোক, যদি আমি বাবা বাইচা থাকি, তুই আমার বড় সন্তান, তুই আমার আগে। তোরে গঠন করার পর কিন্তু ওই গঠন হইব। কি বললো? তখন আমার ছেলে চুপ হয়ে গেছে, আমার ছেলে চুপ করে চোখের পানি ভালাইতেছে। আমি ওই মুহূর্তে আমার ছেলে ওয়াশরুমে গেছে। আমি তোর ক্লু জানি না যে আসলে আমার পোলার মাথার মধ্যে ঢুকাইলো কি। তা ওয়া মোবাইল ইউজ করে, মোবাইলটা আমি ওদিনকার পরে লক শুনলাম করে। যেটা আগে সতীনের মেয়ে মেয়েটা। ঢুকাইছে। বর্তমান কি অবস্থা জ্যোতি? বর্তমান আমার ছেলে ভালো আছে। এখন আমার ছেলে, আমি খুব ডেলিভারির সময় খুব আমার ছেলে হাসপাতালেও যায় নাই। এখন কি অবস্থা? 2 বাচ্চা এখন নিয়ে 2 বাচ্চা নিয়ে এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার একটু খরচ চলছে কিভাবে? খরচ হচ্ছে যে আমার বিজনেস আছে ওইটা ডাউন খেয়ে গেছে, অসুস্থর কারণে আমি কিছু করতে পারিনি। এখন নতুন করে আজকে এই জুলাই থেকে আবার শুরু করছি, কারণ ছোট বাচ্চাটা সিজার হয়েছে তো আপনার ঠান্ডা থাকে একটু বেশি, মানে ওনাকে বংশগত। বাটপার তো কোনো খবর নাই না? না না, সে জীবিত না মৃত এটা আমি জানি না। ওকে, ঠিক আছে, মৃতই থাক। আর আমার ছেলে কি আছে না নাই সেটাও সে জানে না। এই যে একটা 2টা ঈদ এটা গেছে। কোন বাচ্চা হয়েছে? ছেলে? হ্যাঁ, এটা তাহলে হচ্ছে 2টাই ছেলে। ও আরো ইন্টারেস্টেড কথা হচ্ছে, সে জুন মাসের 2 তারিখে কাজী অফিস থেকে কাবিনের কাগজ উঠায় বলছে যে ডিভোর্স যদি, দিয়ে দিয়েছে? এটা আমি জানি না। ওকে। কাজীরে বলছে যে যদি আমার মেয়ে হইতো তো সেই বেলা আমার রাখতে পারতো না, আমার ছেলে হয়েছে দেখে সে আমার রাখতে পারে। এটা হলো সবচেয়ে মজার কথা। এটা খারাপ হাস্যকর। কথা মুখের মধ্যে পার্ক হয়ে যাচ্ছে। একটু যদি ছেলে মেয়েদের সমস্যা কি? না না, এ তো কজ। যারা বাদাম, এখন শুনেন, যারা আপনি নপুংস, মানে যারা প্রথম শ্রেণীর চুতিয়া, গ্রাম অঞ্চলে যে তাদের বলে বিভিন্ন যে- রকমের কজ লাগে। এই শালা তো চলেই মানুষের ঘাড়ের উপর ভর করে। এখন অনেক খিস্তি পেটের মধ্যে জমা হয়ে আমার পেটটা বাস্ট হয়ে যাবে। একবার বাস্ট হয়েছিল অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে, আরেকবার বাস্ট হবে শালাতে গালি না দিতে পেরে। তো জুন মাসের 2 তারিখে সে ন্যাশনাল চ্যানেল। বাপ, কিভাবে জীবন চলতেছে এখন? এখন বর্তমানে জীবন হচ্ছে মাসে ইনকাম হয় কিছু? না, এই আপনার রোজার ঈদের পরের থেকে আমি টোটালি অফিস করা বন্ধ রাখছি। আমার ছেলে খুবই অসুস্থ ছিল, আচ্ছা, মানে মেন সমস্যা হলো ঠান্ডা জ্বরটা আর কি বেশি। সংসার সামাল দেওয়া যাচ্ছে কি? কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। আমি ডেলিভারির উসিলায়, বাচ্চার উসিলায় আপনার 3 থেকে 4 লাখ টাকা ঋণগ্রস্ত, প্লাস আমার যে মানে দৈনিকের যে তোর কি খরচটা। মনে হয় যদি তুই ঘুরে দাঁড়াতে পারবি? ইনশাল্লাহ। এই জোর তোর কোত্থেকে আসে? এটা আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স। তুই কি জানিস যে আমাদের অনেকের অনেক কিছু থাকার পরে এই জোর পায় না? সেটা তাদের আমাদের মন্তব্য। অনেকেরই পারি না। আমি যেমন আমিও পাই না।
আমার কিন্তু অনেক সেটেল, তারপর ভয় আছে যেটা দেখলে মানে প্যাচ লেগে যাবে। না ঠিক আছে, এতজন পাস কোত্থেকে? না এটা আমার মন থেকে, কারণ আমার 2টা সন্তান আছে। যে একটু আগে আপনি আমার বকা দিলেন না যে জোর আসুক না আসুক আসতে হবে, তাই? হ্যাঁ, না না না, আপনি বললেন যে তুই কি চাস যে দিন শেষে শাহবাগ যে জায়গাটা পছন্দ করো সেখানে রাস্তার টুকাইদের মতন তোর ছেলেরা খাক? আমি ভাবি তাই। না না না, ধর আমি যদি চলে যাই, আমার আইমান যদি আপনি এরকম যদি চলে করে, যায়, আমি এটা ভাবি, এজন্য ভাবেন। তোর ক্ষেত্রে না, না, আমি না, তাই বলার সেক্ষেত্রেও চেষ্টা ঠিক করলাম। ওই জিনিসটা আমার মেমোরিতে সবসময় কাজ করে যে আমি যখন থাকবো না। কি রে? সরি ও sorry. অ্যাকচুয়ালি আমার বাসা থেকে একটা কল আসছে, তো আমি এক্সট্রিমলি সরি, ইট No, ওয়াজ it's okay. ইম্পর্ট্যান্ট। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ঠিক আছে। তখন মানে ওই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করে যে আমি 10 জনের ছেলে মেয়েরে দেখলাম, আমার বড় বোনের 2-2টা মেয়ের আমি আমি কিন্তু তোকে উপযুক্ত বলছি যে আমি করছি। নিজে এটা ভাবি তাই, যে হ্যাঁ। আল্লাহ না করুক আমি যদি চলে যাই, কি হইবে? আমার আইমান কি করবে, এরকম কি যদি হইবে? করে হ্যাঁ, তখন আমার এখন- কেমন লাগবে দেখতে। তখন ওই জিনিসটা আমার ভিতরে কাজ করে যে আমি যদি না থাকি আমার ছেলেরে দেখার মতন, 2টা ছেলে দেখার মতন। আগে যেমন সবার সাথে বলতাম এক ছেলে, যদি পেছনে গল্পে না যায়। আর কি চাস তুই এই প্রোগ্রাম থেকে? তোর কি এমনি শেয়ার করা, মন হালকা করার জন্য আসছিলি? এটা হচ্ছে আমার, এক হচ্ছে আমার মন হালকা করা, আর দ্বিতীয় হচ্ছে আমার মতন করে যেন কেউ আর কোনো পুরুষের বিশ্বাস না করে। সোহেল এমন একটা পার্সন, আমার লাইফে যদি আমি 500 পুরুষ আমার দৃষ্টিতে থাকে, 500 পুরুষ প্লাস আল্লাহ তাআলার পরে কিন্তু বাপমার স্থান, আমার লাইফে যদি পুরুষ থেকে থাকে শুধু সোহেল ছিল একটা আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ। সেই পুরুষ আজকে আমার রাস্তায় নামাইছে, তার কাছে আমি সেলুট, আমি খুব খুশি, আমি ধন্য তারে পেয়ে। যার কাউকে ভরসা করার সুযোগ নেই। কে আমার লাইফে আমি যে কদিন আল্লাহ তাআলা হায়াত দারাজ দিয়ে থাকে, আমার লাইফে পুরুষ বলতে কোনো অপশন থাকবে না, আমি জ্যোতি দিব না। পছন্দ করিস না পুরুষকে? না, তোর আমি ঘৃণিত আগেও- জাতি এইটা, কুকুরের ছাদ, পছন্দ করিস না। বাট তুই তোর বাচ্চা 2জনকে নিয়ে সঠিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কর। আমি তোর স্পিরিটটাকে অনেক বেশি পছন্দ করি, অনেক শ্রদ্ধা করি। মানে মা হিসাবে যদি তুই যেমন, আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা কর্নারে এরকম মা যদি এই পৃথিবীতে আসে, কোনো সন্তানদের কষ্টে থাকার কথা না। আমার ছোট ছেলে রোজার মধ্যে খুব অসুস্থ ছিল, তা রোজার মধ্যে একটু কাজ কাম কম হচ্ছে, আমি অফিসে আসতে পারি না। আমি তার কাছে, আমি ওয়াইফ হয়ে হাজবেন্ডের কাছে 1000 টাকা হাওলাত চাই, আমি সেই বউ। আমি এমনই একজন লোভী ব্যক্তি, আমি 1000 টাকা চাই। ধার হ্যাঁ, সেটা কি পেয়েছিলেন? অনেক পাইছি আপু। মানে পাননি? সে 3 দিন আমাকে বলছে ঠিক আছে আমি একটা ম্যানেজ করে দিতেছি। যেই ব্যক্তি 10 টাকার সিগারেট যদি মার টাকা দিয়ে খায়, সেই ব্যক্তি আমাকে কিভাবে বাড়ি দেয়, গাড়ি দেয়? তখন জানতি না হ্যাঁ যখন বিয়ে করতে না, গেছিলি? সে যে ফিনান্সের দিকটা যে তাদের ভিতরে যে এত পেস, আপনার ঘরের খবর তো আর আমি তো যা শোন। উপরেরটা জানি পুরুষ হোক আর নারী হোক, বাদাম নাকে পছন্দ করতে নাই। না, এটা ঠিক। একটা রিকশাওয়ালা পথে আমার জীবনে ভুল করছি কি জানেন? যেমন আমি যদি এখনই আমি একটা ফল ডাউন রিকশাওয়ালার করি, কাছে বিয়ে বসতাম, আমার ওটা আমার লজ্জা ভালো ছিল। লাগবে, কিন্তু আমি মুখে মাস্ক পরে কিন্তু ঠিকই রিক্সা চালাতে চলে যাব। একটা বাদাম ম্যাকে পছন্দ করতে নাই। আমি আচ্ছা, জানতাম না যে সে যে ফিনান্সের দিকটা বা সে যে পুরুষ হিসাবে যে সে যে ভিতরে এত দুর্বল, এটা আমার জানা ছিল না, এটা আমার ভুল। এটাকে নপুংসক বলে। হিজড়া বলতেছে না, হিজড়ারও এদেশে এটা এখন বলে। এটা দর্শকের হয়তো বা আমার মুখে বলবো যে মেয়েটার মুখ ভালো না, তারা যদি হিজলা সাথে এখন আমি বর্তমানে না, এটা বলা যাবে না। তুলনা হিজড়া কিন্তু করি, অনেক পরিশ্রমী ওই হয়। হিজলা এই পরিশ্রমী নপুংসক টাইপের। সে আজকের দিন, আমি রোজার মধ্যে 3 দিন, যখন 3 দিন আমি তার 1000 টাকার আশায় থেকে আমার ছেলের নিউমোনিয়া হয়, আমি 1000 টাকার জন্য তারে আমার বাচ্চাকে আমি ডাক্তারের কাছে নিতে হবে। সে বাপ। আচ্ছা জ্যোতি, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ বলেন। সেই প্রশ্নটা হচ্ছে যে এই পর্যন্ত কি তাহলে সে কোনোভাবেই কোনো রকম ফাইনান্সিয়াল সাপোর্ট না। আপনাকে করেনি? না। বা আপনার ভবিষ্যতের জন্য? না, আমার তো বর্তমানে সে বলতে পারেন, আমি যে ইনস্টাল যেমন এই যে এখন আমি যেমন আপনাদের শোতে আছি, আপনি বিশ্বাস না করলে আমি তার নাম্বার আপনার এখন ইনস্টল দিতে পারেন, মনে হয় না রিসিভ করবে। আপনি তারা জিজ্ঞেস করবেন যে জ্যোতি কোথায় বা আপনার ছেলে কেমন আছে, এটা জিজ্ঞেস করেন তো। আমি সবার সামনে আচ্ছা, অনেকে কিন্তু তাকে ফোনে নিতে বলছে। গুরু, আমরা কি ট্রাই করব? না 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 না, ওটা ট্রাই করাটা বেটার না, এই ছেলেটা, এই মেয়েটা এটা better না। যেটা যদি এখন এই একটা প্রোগ্রাম আমি অখুশি হব যদি ছেলেটা রাজি হয়ে যায়। রাজি এটা হলে বেটার না। আর সবচেয়ে বহু বড় কথা কষ্টে নিজেকে ঘুরে দাঁড় করেছে, আবার ওখান থেকে ধ্বংস হওয়া শুরু হবে মেয়েটার। ভাইরে, পরগাছা মানুষের উপর ভর করে বাঁচে, এদেরকে আমি ভুল back করছি, করলি না? সেটাই আমার সবচেয়ে বিদায় বড় নিচ্ছি ভুল। অনুষ্ঠান থেকে। তবে তুই আরেকদিন আসিস যদি, আমার সাথে দেখা করার জন্য হলেও। আমি তোর কাছ আপনাদের থেকে এখানে আমার আসার জন্য অনেক ট্রাই করছি, অনেক ট্রাইয়ের পরে তোর ট্রাই লাগবে না।
তুই শুধু বলবি যে আমি জ্যোতি, একটু বললেই যদি শান্তর মিনিমাম শ্রদ্ধাবোধ আমার প্রশ্নে থেকে থাকে তোকে যেন নিয়ে আসে। হ্যাঁ, তুই আমার পাশে বসে যেই গেস্ট থাকুক তার সাথে কথা বলবি, অথবা তোর যদি সুবিধা হয় আর কি, আর অথবা তুই এমনি কথা বলবি। আমার মতো বহু মানুষের ইন্সপিরেশন, পাওয়ার, শক্তি, কষ্ট থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এবং মা বা বাবা হিসেবে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, তার জন্য তো পাওয়ার হাউস তুই। রাইট, অ্যাবসলিউটলি। আমি তোকে অনেক শ্রদ্ধা করি, তোকে অনেক ভালোবাসি, তোকে আমি অনেক মহব্বত করি। আল্লাহ আমার ভিতরে অবস্থা বুঝতেছেন, কসম খোদার বলতেছি, আমার যদি সেই ক্যাপাবিলিটি থাকতো বোন, তোকে আমি এখনই এমন একটা সিচুয়েশন তৈরি করে দিতাম যাতে করে আমার বোনটাকে কষ্ট না পেতে হয়। বিশ্বাস কর, তোর গল্প যদি সঠিক হয়ে থাকে, যেহেতু আমি ইনভেস্টিগেট করতে তো আর যাইনি, যা বলেছি সেটা যদি সঠিক হয়ে থাকে, আমার চোখে দেখা এমন সেরা মানুষ আর হয় না। এবং আপনাদের আমাদের এই প্রোগ্রাম যদি আপনার ছেলে আফিফ দেখে থাকে, তাহলে আফিফের জন্য একটা কথা, আফিফ কোনোদিন মনে কষ্ট নিও না যে তোমার বাবা নাই, তোমার মাই হচ্ছে তোমার বাবা। মানে 10টা বাবার কাজ যে মেয়ে একলা করে, তার আসলে বাবা নাই এই আক্ষেপ করাটা এক ধরনের বোকামি, এটা আমার কাছে মনে হয়। বিদায় নিচ্ছে আজ, যদি আসিস অনুষ্ঠানে। না না, শুধু কথার কথা না কিন্তু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতে আসিস, বললাম তো, মানে শুধু আসবো। গেস্ট থাকলেও তুই পাশে বসে থাকবি আমার। আপনারা সবাই দোয়া করেন আমার ছোট ছেলেটার বয়স 10 মাস যাতে ভালো থাকে, আমি যেন বড় ছেলের মতনই ওরে বানাইতে পারে ইনশাআল্লাহ। জানি না বাবার পূর্ণতা আমি করতে পারবো কিনা, কারণ বাবা তো বাবাই, খারাপ থাকুক ভালো থাকুক, ওই স্থানটাতে হয়তো আমি নাও পূরণ করতে পারি। খারাপ থাকলে ওটাকে বাবা বলে কে বলছে? হ্যাঁ, ওই যুগ নাই না, এটা ফালতু কথা। না আমি বলতেছি খারাপ থাকুক আর যদি ভালো খারাপ থাকুক। হয়, বাদাম্মা হয়, বাটপার হয়, দায়িত্ব পালন না করে, ওটাকে বাবা বলা হয় না। এখন যদি জন্ম এটা আমি তো- বলি, এখন সবাই বলবে আমি যে- বলতেছি তো, কুকুর বিড়ালের মতো অনেকে অনেককে জন্ম দেয়, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তাই বাবা সব- হইতে গেলে আপনাদের সবার কাছে সেটা এতটুকু দোয়া পরিশ্রম। করবেন যাতে আমি ছেলে দুইটারে মানুষ করতে পারি, অনেক আমার দোয়া কোনো থাকে। চাওয়া পাওয়া নেই। বাট তুই মানে বিনোদনের জন্য হলো, তোর কোন খারাপ হলে যেমন টিএসসি তে যাস, এখানে চলে আসবি, আসবি, কথা দিলি। ইনশাল্লাহ। কারণ কি জানিস, তুই হচ্ছিস পাওয়ার হাউস, তুই আসলে অনেক এনার্জি পাবে, শক্তি পাবে, সাহস পাবে। তো আসবি তার যদি, আরো খুশি, আমার থেকে যদি কেউ কিছু শিখায়, যদি কিছু করতে পারে আলহামদুলিল্লাহ, আমি আরো আসবি কি আসবি না, ইনশাল্লাহ বলছি তো আসবো। যখন তখন। আর আপনাদের দরকার হলে আবার বলবেন যে অমুক দিন আসিস, আমি আসবো। না না, আমি বলি তো দিলাম। এখন কখন কি হয় আমি তো আর শান্ত? বলতে পারি না। হ্যাঁ। কি আপু? রাইট। তাহলে পাশে বসে থাকবে, অসুবিধা তো নাই। শান্ত। এবং মজার ব্যাপার কি করে দেখেন, না, মজার না, ব্যাপার পাশে মানে বসে কি- থাকলে না, তোর না, ক্যাপে- আমার আমার আর কোনো কেউ নাই সমস্যা আমাদেরকে নাই। জিজ্ঞাসা করা, আমি আছি আর প্রডিউসার আছে, প্রডিউসারের পারমিশন তো সবার সামনে নিলাম। গেস্ট থাকলো তো, পাশে বসে থাকলে তোর কোনো ক্ষতি আছে? না। হ্যাঁ, না। তোর মন খারাপ হলে চলে আসিস, ঠিক আছে? থ্যাংক ইউ। ইনশাল্লাহ। বিদায় নেই, আপনারা সবাই দোয়া তোকে করবেন। পরামর্শ দেওয়ার, তোকে বুঝ দেওয়ার কোনো ই নাই। তবে কিছু হ্যাঁ, নাই, right. যে কথাটা আমি তখন বলছিলাম ওইটা যেন মুখে না না, আসে। ওইটা আর যেটা আসবে? না, কথা দিছিস না তুই আমারে? ইনশাআল্লাহ ওইটা যেন আল্লাহ কথা আমাদের দিছিস করে না, দিসনি? হ্যাঁ। আসবে? না না না, ওকে। ওইটা। আর বাকি তোকে বুঝ দেওয়ার ক্ষমতা নেই, কারণ আমার চাইতে পাওয়ারফুল মানুষ তুই। আমি শালা স্বপ্নে 10 তলা থেকে ভয় পাই, বাস্তবে কি মানুষকে শিক্ষা দিব? তুই আমার চাইতে পাওয়ারফুল। সবার কাছে এতটুকু আপনার আমি কাছে দোয়া চাওয়া, করি, দোয়া করি। আল্লাহ বোন, আমার আমারও জন্য অনেক এই দোয়া পর্যন্ত আমার জন্য আল্লাহ রাখে আমার ছেলে দুইটারে। আমি দোয়া কারণ করি। আমার ছোট ছেলেটা জানি না সবার কাছে কেমন, সেটা তো আর আমার জানা নেই, আমার কাছে স্বর্ণ। আমার বড় ছেলেটা আমার যেরকম, আমার ছোট ছেলেটা আমি দোয়া করি জান, আর- শুধু তুই হারাস না, স্পিরিট হারাস না, না। এই যে ফাইট করার যে শক্তিটা ব্যাপার, হারাবেন না। এটা যেন থাকে। আমি মূলত এখানে আমার আসার উদ্দেশ্য কিন্তু দুইটা। আমি কিন্তু আপুরও বলছি যে আপু আমার বলতো? অন্য কোনো উদ্দেশ্য না। আপু কিন্তু আমার জিজ্ঞেস করছে যে কোনো হেল্প বলতো, বা বলতো, কোনো সাহায্য, বলতো। আমি বলছি যে না। না, ওটা ওগুলা- চাওয়ার মানুষ তুই না, বলতো কি কি? একটা হচ্ছে আমার ভিতরে সত্য কথা, ফ্যামিলির সাথে আমি সবকিছু শেয়ার করি না, মানে আমার পার্সোনালিটি যে একটা আজ কথা। তো শেয়ার করলি, এখন ফ্যামিলি শুনলে শুনলো, না শুনলো নেই বাট কথাটা। শেয়ার করে শান্তি পাচ্ছিস? এখন হইতেছে আমার মনটা হালকা যে আমি 10 জনের কাছে আমি বলতে পারছি। হালকা হইছিস না? হইছিস? হ্যাঁ, আমি হালকা। আমি তোর ভাইটা তো খুব আমার মনোযোগ দিয়ে brain- তোরে শুনছে না, এটা তো মানতিস। আমার ব্রেনটা আমি পুরো পরিষ্কার করলাম যে না, আমি বলতে পারছি, আর আমি দেখ, যতবার কানছিস ততবার আমার চোখে পানি জড়াইছিস তুই। তাইলে তাহলে আমি তাহলে না, আমি পারছি। তুই তো বাঘা। কিন্তু আমি মানে সঠিকভাবে শুনছিও তো আমরা। আর আর হচ্ছে যে আমার মতন করে যাতে কেউ আর ভুল না করে, ঠিক আছে, এটাই হলো আমার চাওয়া, আর কিছু না। আর কোনো কিছু আবদার নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কিচ্ছু নেই।
আর সবার কাছে দোয়া আমার 2টা ছেলের জন্য আমি মানুষের মতো মানুষ। আমারও দুইটা চাওয়া, একটা হচ্ছে মাঝে মাঝে সুযোগ পেলে চলে আসি ইনশাআল্লাহ আর সেকেন্ড চাওয়া হচ্ছে যে তোর যে ফাইটিং স্পিরিট, মায়ের যে শক্তি, সেটা যেন সবসময় বলবৎ থাকে। ইনশাআল্লাহ। ওকে, বিদায় নি উইথ ইউর পারমিশন। বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আর আমি চাই যে বাংলাদেশ উপরে ভিতরে তো মেলা কিছুই করে, বাট এই ট্যাবুটা ভাঙুক, এ ধরনের মেয়েরা সামনে আসুক, স্পেশালি জ্যোতির মতো মেয়েরা। এর মন্দের কথা আপনি যতই বলুন না কেন, আমার কাছে হীরের টুকরায় মেয়ে। এরা সামনে আসুক, এরা নেতৃত্বে আসুক, এরা বাংলাদেশের গতি প্রকৃতি ঘুরিয়ে দেখ, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে ভালো থাকবে। আব্দুল কাইয়ুম লিখেছেন একজন প্রকৃত যোদ্ধা। শামসুল খান লিখেছেন কেমন আছেন, এই প্রথমবার লাইভ দেখছি। এমডি সুমন লিখেছেন না, আপনার প্রতি দোয়া রইল যাতে আপনি বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে পারেন। নাজমুল হাসান আছেন। আব্দুল আজিজ লিখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। মল্লিক লিখেছেন অনেক সুন্দর গল্প। সানাফ সায়েম লিখেছেন আচ্ছা, তারপরে আপনার ছেলেদের জন্য উজ্জ্বল ক্যারিয়ারের কামনা করছি। সবাই ভুল পথে হাঁটছে এই সময়ে, তাই সবাইকে অনুরোধ করছি মানুষের জীবনের গল্প শুনে নিজের জীবনটাকে সুন্দর করেন, ভালোবাসার বাংলাদেশের পাশে থাকেন। সংগ্রামী নারী কোনোদিন থেকে না, এটা মিনাল ভুইয়া বলেছেন। রাজীব লিখেছেন বিসর্জনে ক্লান্ত ভীষণ, আহারে জীবন আহা জীবন। অ্যাবসলিউটলি। মাহমুদ লিখেছেন আহা জীবন। খোকন মল্লিক লিখেছেন টুঙ্গিপাড়া থেকে, আচ্ছা টুঙ্গিপাড়া থেকে আপনি জয়েন করে আছেন। দোয়া রইল আপু। নাজিউল্লাহ বলেছেন। শোয়েব আহমেদ লিখেছেন অনেক অনেক ধন্যবাদ ঢাকা এফএম কে। ধন্যবাদ আপনাদেরকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আজকের এই গল্প যে এইভাবে করে 360 অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এটা কিন্তু আমরা কেউই আসলে ইমাজিন করতে পারিনি, কিন্তু তারপরেও হয়েছে। আর ঠিক এই সময়টাতে, মানে ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মে যখন এরকম কোনো একজন যোদ্ধা, ফাইটার ওয়েমেন আমার সাথে বসে, তখন আই ফিল ব্লেসড, আই ফিল স্পেশাল। যে ফাইটিং স্পিরিটটা আমি আমার নিজের মধ্যে ফিল করি, এরকম ফাইটিং স্পিরিটের এই সেম স্পিরিট শেয়ার করা একজন মানুষ আমার সাথে চেয়ার শেয়ার করছে, এটা একটা দারুণ বিষয়। আমি এই চেয়ারে এরকম অসংখ্য নারীদেরকে দেখেছি যারা গল্প বলেছে, কেঁদেছে, এবং শেষ সময় এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, মানে সাহায্য চেয়েছে মানুষের কাছ থেকে হাত পেতে। কিন্তু এই একজন নারী যার আসলে কোনো সাহায্যের দরকার নেই, যিনি বুক ফুলিয়ে বলতে পারে যে আমি একাই 100 এবং আমি এই যুদ্ধ জয় করেই ছাড়বো। হ্যাটস অফ টু ইউ জ্যোতি। এবং এই ধরনের সাহসী নারীদের গল্প আমরা আসলে আরো অনেক চাই। এমনিতেই ভালোবাসার বাংলাদেশ এই প্ল্যাটফর্মটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু বিশেষ করে যখন কোনো নারী বা যখন কোনো আপুরা টেক্সট করেন গল্প বলার জন্য, আমি আসলে তাদেরকে অনেক বেশি অপরচুনিটি দিতে চাই এবং বেশি প্রায়োরিটি দেই, বিকজ নারীদের গল্প বলার জায়গাটা আসলে খুব কম। তবে ভাইয়ারা মানে লেফট আউট ফিল করার কিছু নাই, ডেফিনেটলি গল্প লিখে পাঠিয়ে দিবেন আমাদেরকে ইনবক্সে 01841904904 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও করতে পারেন, ভয়েস রেকর্ড করে কিংবা SMS করে। ইনশাআল্লাহ আজকে থেকে 10 বছর পর কোনো একটা প্ল্যাটফর্মে যদি জ্যোতির সাথে আবারও কথা হয়, আমি ডেফিনেটলি জিজ্ঞেস করবো জ্যোতি যে এখন আপনি কি অবস্থায় আছেন। এবং যদি ভালোবাসার বাংলাদেশ এই প্ল্যাটফর্ম থাকে, যদি ঢাকা এফএম থাকে, যদি আমরা থাকি, আপনাকে ডেফিনেটলি আমরা কোনো একটা মঞ্চে আবারও আমন্ত্রণ জানাবো, শুধুমাত্র জানতে যে এই যে যুদ্ধটা আপনি করছেন, এই যুদ্ধটা কেমন কাটালেন, কেমন আছেন। ইনশাআল্লাহ ওই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনার জীবনের মানে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ইনশাআল্লাহ। আজকের মতো থ্যাংক ইউ। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।